य इह सततं तं भजे रामकृष्णं तं भजे আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনামধন্য বক্তা শ্রী সুবীর বন্দ্যোপাধ্যায় মহাশয়। শ্রী বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কলকাতা থেকে কম্পিউটার সায়েন্সে এমটেক পাশ করে দীর্ঘ 28 বছর বিশ্বের বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। সর্বশেষে ভাইস প্রেসিডেন্ট ব্যাংক অফ নিউ ইয়র্ক ডেটা সায়েন্টিস্ট হিসাবে কর্ম থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। একই সাথে স্বামীজির জীবনী নিয়ে গবেষণামূলক কাজ করে চলেছেন এবং স্বামীজির জীবনী, বাণী ও কবিতা সর্বসাধারণের প্রচারের মাধ্যমে যুবপীড়িকে উৎসাহিত করেছেন। শ্রী বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব তার বক্তব্য শুরু করার জন্য। আজকের বক্তব্য বিষয় কেন স্বামীজি আমাদের কাছে প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ইয়াং সোলজার্স অফ স্বামীজি। আমার কথাগুলো শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আজকে যেটা প্রেজেন্ট করব, ইয়াং সোলজার্স অফ স্বামীজি, এখানে যেসব ইউথরা আছো তোমাদের জন্য যেটা প্রেজেন্ট করা হবে তার কন্টেন্ট হচ্ছে আমরা স্বামীজিকে কেন পড়ব, স্বামীজিকে জেনে আমাদের কি লাভ। আমরা যারা এই দেশে থাকি, আমরা যে স্কুলে পড়ি, সেখানে মাস্টারমশাইরা বা বিভিন্ন যে অর্গানাইজেশন তাঁরা বলেন স্বামী বিবেকানন্দ তুমি ফলো করো, বলেন তো। তো স্বামী বিবেকানন্দকে তাঁরা বলেন, আমরা ফলো করি। তো এখন তোমাদের মতন কিছু কিছু ছেলে যারা উদীয়মান তরুণ, তাদের মনে অনেক প্রশ্ন জাগছে। সেই প্রশ্ন জাগছে যে স্বামী বিবেকানন্দকে আপনি পড়তে বলছেন, জানতে বলছেন, আমি আপনার কথা ফলো করছি, কিন্তু স্বামী বিবেকানন্দকে পড়ে আমার কি লাভ হবে? এই এখন যে এত যে টাফ মার্কেট, চাকরি পেতে এত অসুবিধা, তো তাকে জেনে আমার কি লাভ? তিনি একজন বড় মহাপুরুষ আমি জানি, তিনি ছিলেন একজন বড় লিডার আমি জানি। তো আমাকে একটু বুঝিয়ে বলুন। তো ঘটনা হচ্ছে, এর কনটেক্সটটা হচ্ছে, বেশ কিছুদিন আগে গোলপাক রামকৃষ্ণ মিশনের একজন প্রবীণ সন্ন্যাসী তিনি আমাকে বললেন, আমি তার কাছে গিয়েছিলাম, তো তিনি বললেন আমাকে একটি ছেলে ইউথ এখানে আসে, সে আমাকে জিজ্ঞেস করলো যে স্বামী বিবেকানন্দ পড়ে আমার কি লাভ। আমি জানি উনি একজন বড় দার্শনিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, বিরাট স্পিরিচুয়াল লিডার ছিলেন, কিন্তু আমার যে কেরিয়ার বিল্ডিং, আমার যে জীবনযাত্রা, সেখানে উনি কি সাহায্য করতে পারেন? দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো I thought on top of that question, and this presentation prepared to reply this question, how it will help, how Swamiji can help us. তো এই যে প্রেজেন্টেশন, আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছি, তোমরা ইউথ যারা আছে তোমরা দেখো। এই প্রেজেন্টেশনে শুধু স্বামীজি নয়, তার সঙ্গে আরো বেশ কিছু বিখ্যাত মানুষ ভারতবর্ষের অথবা পৃথিবীর, তাদের ছবিও তোমরা দেখতে পাবে। এবং এই প্রেজেন্টেশনের লাস্টে গিয়ে তোমরা দেখতে পাবে স্বামীজি কোথায় দাঁড়িয়ে আছেন, শ্রীরামকৃষ্ণদেবই বা কোথায় দাঁড়িয়ে আছেন, এবং শ্রীরামকৃষ্ণদেব অথবা স্বামীজির সঙ্গে অন্যান্য যারা লিডার, তাদের সঙ্গেই এরা কি সম্পর্ক। তো স্বামী বিবেকানন্দ একজন লিডার ছিলেন না ওয়ার্ল্ড লিডার ছিলেন না আরো অন্য কিছু, বিভিন্ন শব্দ আমরা শুনি, তো সেটা আমরা বোঝার চেষ্টা করব।
ইউজিং দ্য ইনফরমেশন। তো আমি একটা প্রেজেন্টেশন শেয়ার করছি, তোমরা দেখো, এবং এই প্রেজেন্টেশনটা দেখার সময় আমি যখন স্ক্রিন চেঞ্জ করব, যদি চেঞ্জ না হয় আমাকে জানিও, কারণ অনেক সময় স্ক্রিন রিফ্রেশ হতে সময় লাগে। তো তোমরা আমাদের বলো যদি স্ক্রিন চেঞ্জ না হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ওন ডেস্টিনি, এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে, ধন্যবাদ। আপনি একটু বলবেন একটু যদি না হয়। So it's starting with the message of the Swamiji. All of you know, you are the creator of your own destiny. এটা আমরা বহুবার শুনেছি, মহারাজরা বলেছেন, শিক্ষক মহাশয়রা বলেছেন, এই ইউথ ফোরামে শুনেছি। এর মানে আমরা ভালো করেই জানি যে আমার যে ডেস্টিনি সেটা আমি ক্রিয়েট করতে পারি। এবং একটা দেখা যায় যেটা পাখি উঠছে, এই পাখিটা হচ্ছে আমরা হচ্ছে পাখি, আমরা সেই বিহঙ্গ। এই বিহঙ্গ আকাশে উড়ে উড়ে বেড়াচ্ছে এবং তার ওড়ার কোনো বিরাম নেই, বিরতি নেই। সেই ওড়ার পথে দিগন্তব্যাপী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে উড়ে উড়ে যাচ্ছে এবং তার লক্ষ্যের দিকে। সুতরাং এই পাখিটার ছবিটা এই মেসেজটার সঙ্গেই কানেক্টেড বলে পাখিটার ছবিটা রাখা হয়েছে। তো এর মেসেজ হচ্ছে, হোয়াট সেপারেটস উইনার্স ফ্রম দ্য কুইটার্স। যারা উইনার হয় তারা কুইটার। দু রকম টাইপের তো আমরা মানুষ দেখি, একটা হচ্ছে যারা উইনার, যারা সোসাইটিতে উইন করেছেন, যেন এপিজে আব্দুল কালাম উইন করেছেন উনি। আর হচ্ছে কুইটার, এপিজে আব্দুল কালামের মতন আরো বহু মানুষ এগিয়েছিল, তারা কুইট করে গেছে। তো এই কি করে একটা উইনার হয় আর কুইটাররা কেন বেরিয়ে যায় সেটা বোঝার চেষ্টা করি, যাতে তোমরা এটা বুঝতে পারো বা ফলো করতে পারো। That is the motto of this presentation. Okay, so I'm going to the next slide. Where you want to reach, তুমি কি হতে চাও? তোমরা সবাই তো বড় হতে চাও আশা করছি, তাই না? তো তোমরা কি এমন হতে চাও? এখানে দেখো একটা খুব পরিচিত দোকান, স্পেশালি ইন দ্য বেঙ্গল, বেশ কিছু লোক ঘন্টার পর ঘন্টা গল্প করছে, অবিরাম ভাবে গল্প। এই মানুষগুলোর মতন কি আমি হতে চাই? এই মানুষগুলোর জীবনে কোনো আনন্দ বলে কিছু নেই, এদের পরিবার এদের সম্মান করে না, এদের সমাজ এদের সম্মান করে না, এদের বলে ছন্ন ছাড়া, এরা দিন রাত ওখানে বসে থাকে, গল্প করে। তা আমরা কি এমন হতে চাই? না আমরা একটু বেটার এমন হতে চাই? একটা দেখছো আজকে ভারতবর্ষে প্রচুর ই কমার্সের দৌলতে প্রচুর মানুষ চাকরি করছে, বলছে ভারতবর্ষে প্রচুর চাকরি হচ্ছে, চাকরি বেড়েছে। তো এরম ধরনের লোক প্রচুর দেখতে পাই যারা প্রচুর সার্ভিস ডেলিভারি বয় হিসেবে কাজ করে বেড়াচ্ছে। তো এরম কি হতে চাই যে আমি যা পড়াশোনা করব যাতে এমন টাইপের একটা জব যেন আমি পেয়ে যাই? হে ভগবান, তুমি আমাকে এমন একটা জব পাইয়ে দিও। ঠিক আছে, এর যন্ত্রণা হচ্ছে অন্য জায়গায়, জানো তোমরা নিশ্চয়ই। এর যন্ত্রণা হচ্ছে এ সকাল 8টা থেকে রাত 12টা অব্দি অনবরত ঘুরে ঘুরে যাচ্ছে জীবনের রিস্ক নিয়ে। কারণ ও যে সার্ভিস বয়েতে কাজ করে সেখানে বিভিন্ন টাইম দেয়া থাকে, 30 মিনিটের মধ্যে ওকে পৌঁছতে হবে, 30 মিনিটের মধ্যে না পৌঁছলে ওর মাইনে কাটা যাবে। তো জীবনের রিস্ক নিয়ে ও এই কাজ করে যাচ্ছে অনবরত, এবং এই যে কাজ করে এর কোনো ভবিষ্যৎ বলে কিছু নেই। না তোমরা এমন হতে চাও? এটা একটা দেখছো, এটা একটা গভর্নমেন্ট অফিস। এই গভর্নমেন্ট অফিস দেখতেই পাচ্ছ একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর কেন দেখছো? প্রচুর ফাইল টাইল রাখা আছে। আজকের আধুনিক যুগে, এখন যখন ইলেকট্রনিক গেজেটের যুগ, যেখানে বিভিন্ন কম্পিউটার, আইপ্যাড, বিভিন্ন ট্যাবলেট দিয়ে মানুষ কাজ করে, প্রচুর দেখতেই পাচ্ছ। এখানে গল্প করছে, দেখাও যাচ্ছে এসব গল্প করছে। এমন হতে চাও? না এমন হতে চাও এটা একটা সুন্দর কর্পোরেট অফিস, অফিসের বস তার চারদিকে বিভিন্ন তার টিম মেম্বাররা আছে এবং অফিসের বস ডিরেকশন দিচ্ছে, একটা সুন্দর ঝকঝকে অফিস, এমন হতে চাও? না এর চেয়েও আরো বেশি কিছু আছে, সেটা হতে চাও? এটা একটা দেখছো আমাদের রেসপেক্টেড প্রধানমন্ত্রী বসে আছেন কিছু আইএস অফিসারদের সঙ্গে যারা দেশকে চালায়। এদের প্রচুর ক্ষমতা, প্রচুর টাকা পয়সা পায়, এক একজন প্রচুর কোটি কোটি টাকার মালিক। তো আমার কিছু সৌভাগ্য ছিল কিছু আইএস অফিসারদের সঙ্গে কাজ করার, সেই থেকে জেনেছি এদের প্রচন্ড ক্ষমতা। তো প্রধানমন্ত্রী ওনাদের
ডিরেকশন দিচ্ছেন, ওরা কাজ করছে, মানে ইটস এ টপ পজিশন, ওয়ান অফ দ্য টপ পজিশন আইএস অফিসার। এরম হতে চাও না এর চেয়ে আরো অন্য কিছু আছে? তো ক্ষমতার দিক দিয়ে, টাকার দিক দিয়ে দেখো এটা সবচেয়ে ক্ষমতাবান, তাই নাকি? না এর চেয়ে আরো অন্য কিছু আছে তেমন হতে চাও? সেটা কেমন দেখে নি। না এমন হতে চাও? এখানে দেখো বিভিন্ন বড় বড় লিডারদের ছবি আছে, যার প্রথম শুরু হচ্ছে তোমরা যার জন্য এই আজকের অনুষ্ঠানে এসছো, স্বামী বিবেকানন্দ, না সুভাষচন্দ্র বসু, না এপিজে আব্দুল কালাম, না মাদার টেরেসা, না সিস্টার নিবেদিতা, আর একজনকে চিনতেই পাচ্ছ। তা কার মতন হতে চাই? এমন? তা ওরাম আর এদের সঙ্গে পার্থক্য কি? আইএস অফিসার যারা আছে তাদের নাম কেউ জানে না, তাই না? কিন্তু স্বামী বিবেকানন্দ মহাসমাধিতে গেছে 1902 খ্রিস্টাব্দে, 122 থেকে 23 বছর হয়ে গেল। আজও তার কথা আমরা স্মরণ করছি, তার কথা সবসময় ফলো করছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার জীবন পড়ছে, মানুষ গবেষণা করছে তার উপরে। তোমরা বলতে পারো উনি তো বেশি পড়াশোনা করেননি, আমরা যা বইতে পড়েছি উনি গ্র্যাজুয়েট ছিলেন। উনি গ্র্যাজুয়েট ছিলেন, উনি স্কটিশ চার্চ কলেজে পড়েছেন, প্রথম জীবনে প্রেসিডেন্সি কলেজে কিছুদিন পড়েছিলেন, তারপর স্কটিশ চার্চে গিয়েছিলেন। তো তার বিনিময়ে তো টাকা মেলে না, তাই না? তুমি বলতেই পারো। তো what I suggest all of you, you contradict what I'm telling you at the end of the session. আমি যা বলছি সেটা মেনে নিও না। আমি at the end of the session you come with question, you contradict with my message, what I'm discussing here. তো আমার স্বামীজি হয়ে লাভটা কি? বলতেই পারো, তাই না? তো স্বামীজির সম্পর্কে কেন স্বামীজি আসবেন সেটা আমরা এই সেশনের শেষের দিকে আমরা আবিষ্কার করব। তো এখানে দেখো ছবি আছে সিস্টার নিবেদিতা, আইরিশ মহিলা, ছিলেন বিদেশে, লন্ডন একটা ভালো জায়গা ছিলেন, লন্ডনের একটা রিচ অ্যারিস্টোক্র্যাট সোসাইটির সঙ্গে ওয়েল কানেক্টেড। তো স্বামীজির কাছে কি পেলেন ভগবান জানে। উনি নিজের দেশ ছেড়ে উনি আমাদের দেশকে বরণ করে নিলেন, দেশকে ভালোবাসলেন, দেশের জন্য প্রচুর কাজ করলেন। তো কি পেলেন হঠাৎ স্বামীজির কাছে যে উনি নিজের দেশ ছেড়ে চলে এলেন? অথবা সুভাষচন্দ্র বসু, আজাদিন ফৌজকে গঠন যখন যুদ্ধ হচ্ছে, তোমরা যদি ওনার জীবন দেখো, উনি যুদ্ধে যাওয়ার আগে স্বামীজির কে ধ্যান করছেন। আরো অনেক কিছু, স্বামীজির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সম্পর্ক, আরো বড় রিলেশনশিপ ওনাদের ছিল। রিলেশনশিপ ইন দ্য সেন্স, নেতাজি তো ওনাকে দেখেননি। নেতাজির জন্ম 1897 খ্রিস্টাব্দে, স্বামীজির মহাসমাধি 1902 খ্রিস্টাব্দে, তখন নেতাজি বয়স মাত্র 5 বছর। কিন্তু স্বামীজি চলে যাওয়ার পরে নেতাজির বয়স যখন তোমাদের চেয়ে কিছুটা কম, সেই সময় জীবনটা কেমন ভাবে চালাচ্ছে বুঝে উঠতে পারছে না। একটা তরুণ, আমরা যেমন কি করব বুঝে উঠতে পারছি না, এদিক যাবো না ওদিক যাবো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো না ডেটা সায়েন্স নিয়ে পড়বো, না সংস্কৃত নিয়ে পড়বো, বুদ্ধিজম পড়বো না রামকৃষ্ণ মিশন এমএসএস, কিছুই বুঝে উঠতে পারছি না। তো উনিও বুঝে উঠতে পারছেন আমি কি করব। তো তখন ওনার বাড়ির পাশে একটি বাড়ি ছিল, একটা প্রতিবেশী, সেখানে কিছু স্বামী বিবেকানন্দের বই উনি দেখলেন, যে বইগুলো এক পাতা উল্টে পড়লেন। তারপর বইগুলো উনি নিয়ে এলেন কিছুদিনের জন্য, যে বইগুলো পড়ে গোগ্রাসে গিললেন। বইয়ের ভাষা হচ্ছে গোগ্রাসে গিললেন। সে গোগ্রাসে গেলার পরে ওনার জীবনে পরিবর্তন এলো। তারপর ওভার দ্য পিরিয়ড হি বিকেম দ্য ওয়ার্ল্ড লিডার, তাই তো? হি ওয়াজ দ্য ওয়ার্ল্ড লিডার। তাহলে স্বামী বিবেকানন্দ আপনি বলছেন লিডার বা ওয়ার্ল্ড লিডার, নেতাজিও ওয়ার্ল্ড লিডার, তাহলে দুজনের সম্পর্কে কি সেটা আমরা পরে আবিষ্কার করছি, তাই তো? বাকি যারা আছে তারাও স্বামীজির উপর এমনভাবে নির্ভরশীল ছিলেন। এরপরে স্ক্রিনে যাই। দে অলসো স্টার্টেড জাস্ট লাইক ইউ। এই স্ক্রিনটা চেঞ্জ হয়েছে কি? এই স্ক্রিনটা, হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ।
এখানে দেখছো উত্তর কলকাতার 3 নম্বর গহুরমোহন স্ট্রিটের যে ছেলেটা দুরন্ত ছেলে ছিল, যার জন্ম হলো 1863-তে, তার নাম ছিল বিলে, সবাই এখন জানি। সে বিলে কাণ্ড তোমরা পড়েছো, তোমরা জানো। সেই বিলে হলো উত্তর কলকাতার যে ছেলে, সেই ছেলে হলো বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ। সেটা তোমাদেরই মতন একজন ছিল, তোমাদেরই মতন একজন সে ছিল, তাই না? সে হলো, সে কোনোদিন ভেবেছিল তার পাড়ার লোক, তার বাড়ির লোক কখনো ভেবেছিল? শোনা কথা পড়েছি, স্বামীজি যেখানে বাড়ি, সেই বাড়ির কাছে চতুর্দিকে মাতালদের আস্তানা ছিল। স্বামীজি তার বন্ধুদের সাহায্যে ডান্ডা দিয়ে পেটাতেন, ডান্ডা দিয়ে পেটাতেন, মানে মদ খেয়ে বাড়িতে মদ্য ব্যবহার করতো, বাড়ির মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করতো। সেই স্বামী, সেই নরেন্দ্রনাথ দত্ত বা বিলে, নরেন্দ্রনাথ দত্তকে অনেক সময় নড়ু বলেও ডাকতো, কুস্তি লড়তো, গান গাইতো। সে হলো বিশ্ববিখ্যাত। শুধু আমরা রামকৃষ্ণ মিশনের মধ্যে আছি বলে তাই নয়, যে কোনো গ্রুপের মানুষ বলবেন স্বামীজি হচ্ছেন দ্য নাম্বার 1। এবার তোমরা বলবে আপনি আমাকে পুশ করছেন। পুশ করছি না করছি সেটা পরে উত্তর পাবো। পরে দেখতে পাচ্ছ সুভাষ, সে হলো নেতাজি। তার বাড়ির লোক কখনো ভেবেছিল? তার বাবা বলেছিল যে তুমি তো নেতা হতে চাইছো, কিন্তু নেতা হতে গেলে তোমায় প্রচুর পড়াশোনা করতে হবে, পড়াশোনা তুমি যদি না করো তাহলে তোমায় কেউ নেতা হিসেবে মানবে না। তো সেই ছেলে, যে ছেলে স্বামীজির বই গোগ্রাসে গিলেছিল, সে পরবর্তী ক্ষেত্রে হলো নেতাজি, তাই তো? যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন আনঅফিসিয়ালি, তার পরিচয় আমার দেওয়ার দরকার নেই, তাই তো? রামেশ্বরমে যে ছোট্ট ছেলেটা ছিল, যে খবরে কাগজ বিক্রি করত, যার বাবা নৌকো চালাতো, সে হলো আমাদের এক্স প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট। কেউ কি ভেবেছিল? সে তো তোমাদেরই মতন ছিল, আমাদেরই মতন ছিল। লাস্টে যিনি, তিনিও তাই। মোহনদাস ছিল, সে হলো মহাত্মা গান্ধী। তো এরা সবাই আমাদেরই মতন ছিল। তাহলে এরা যদি পারে, আমরাই বা পারবো না কেন? স্বামীজি বলছেন না, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু। ইটস ফ্যাক্ট, ফ্যাক্ট, ফ্যাক্ট। এটা কোনো মোটিভেশনাল স্পিচ নয়, এটা সত্য। 1+1 যেমন দুটো প্রাইমারি নাম্বার দিয়ে যোগ করলে যুক্ত হয় 2, সত্য। এটাও সত্য, এ কোনো মোটিভেশনাল স্পিচ নয়। ইটস ফ্যাক্ট। হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু, ইউ ক্যান অ্যাচিভ। নেক্সট স্লাইড। এবার তুমি বলবে, আপনি তো বললেন বিলে থেকে নরেন্দ্রনাথ দত্ত হয়ে স্বামী বিবেকানন্দ হলো। বুঝলাম, এটা আমি জানতাম, আপনি বললেন আমি বুঝলাম। তা আমি হব কেমন করে? প্লিজ গাইড মি। আই ওয়ান্ট যাতে আজ থেকে 100 বছর পরে আমার ছবি এরম স্ক্রিনেতে ডিসকাশন হয়। তোমরা সবাই চাইছো, তাই তো? তো হোয়াট আই থট, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি প্রেজেন্ট করছি। সো অল অফ দেম আর দ্য লিডার, রাইট? সো আই জাস্ট থট অ্যাবাউট সাম লিডারশিপ ফ্রেমওয়ার্ক। এ লিডার কি কি গুণ থাকলে একটা লিডার হতে পারে, আই জাস্ট থট অ্যান্ড অ্যাসেম্বল। ইউ জাস্ট সিট and if you have any point you can say at the end of the session. So what I thought, this is a leadership framework. একটা লিডার হতে গেলে এই ক্ষমতাগুলো দরকার। প্রথম হচ্ছে এই কর্নারে রাইট হ্যান্ড সাইডে অধ্যাবসায়। কেউ বললো আমি কার্ল লিউজের মতন দৌড়তে চাই, তাহলে 12 থেকে 14 ঘন্টা কার্ল লিউজের মতন দৌড়তে হবে, পড়াশোনা করতে হবে না। সবাই যে পড়াশোনা করতে হবে তার কি মানে আছে? সবাইকে দার্শনিক হতে হবে তার কি মানে আছে? তুমি বলে আমি রবিশঙ্করের মতো সঙ্গীতজ্ঞ হতে চাই, তাই না? যে সাবজেক্টে আমি মাস্টারপিস হতে চাই, লিডার হতে চাই যে সাবজেক্টে, সেখানে 12 থেকে 14 ঘন্টা ইউ হ্যাভ টু ইনভেস্ট। স্বামীজির কোটও আছে, যে সাবজেক্ট তুমি ধরবে সেটাকে নিয়ে দিবারাত্রি সেটাকে নিয়েই ভাববে খালি,
তোমার সমস্ত স্বপ্ন, তোমার সমস্ত কাজের মধ্যে ওটাই ঘুরবে। ফার্স্ট ইজ দ্য ইয়োর অধ্যাবসায়, সেকেন্ড ইজ ইয়োর body fitness is very very important. Body fitness is very very important to be a leader. থার্ড হচ্ছে তোমার কালচারাল সেন্স শুড বি দেয়ার। শুধু ফিজিক্যাল ফিটনেস আর শুধু পড়াশোনা করলে চলবে না, তোমার ভালো কবিতা পড়তে হবে, গান গাইতে হবে, পাকওয়াজ বাজাতে হবে, হোয়াট এভার ইউ লাইক। নাচতে যদি যা নাচতে পারো, হোয়াট এভার, সেটা জানা দরকার। শুধু কি এটা না, আরো এটা নয়, তোমাকে মেডিটেট করতে হবে মনোসংযোগের জন্য, তাই না? আমরা দেখেছি তো বড় বড় ক্রিকেটার যারা, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, এরা কেন লিডার? প্রচন্ড মনোসংযোগ। সচিন তেন্ডুলকর কেন পারলো আর বিনোদ কাম্বলি কেন পারলো না? দুজনের নামই তোমরা শুনেছ নিশ্চয়ই। সচিন তেন্ডুলকর এই যে এক্সট্রিম ডিসিপ্লিনড, সে ডিসিপ্লিন পেল কি করে? মেডিটেট করে। এবং উনি যে ক্ষেত্র না ক্রিকেট, সেখানে সাধনায় নিমজ্জিত থেকে, তাই তো। সুতরাং মেডিটেশন করার প্রয়োজন আছে। আর কিছু? হ্যাঁ, আরো দরকার আছে। শুধু এগুলো করলে হবে না, এর সঙ্গে আরো দুটো দরকার। তুমি যদি লিডার হতে চাও, লিডার মানে কি? তুমি গ্রুপ অফ পিপলকে মোটিভেট করবে, তারা তোমার টিম হবে। তার জন্য তোমার প্রচন্ড মানুষের সঙ্গে যোগাযোগ থাকা প্রয়োজন। সেই জন্য এই দেখছো হাতটা, এই হাতে কানেক্টেড, প্রচন্ড মানুষের সঙ্গে যোগাযোগ থাকতে হবে। সেলফিসের মতন ঘরের মধ্যে একটা ট্যাবলেট পড়াশোনা করব, সেটা চলবে না। দামি গাড়ি করে নামছি, উঠছি, কোচিং এ ঢুকছি, দিয়ে ভালো চাকরি করছি, সেটা নয়। এবং লাস্ট হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। দেশের প্রতি ভালোবাসা, তা দেশের প্রতি ভালোবাসা, মানুষের সঙ্গে সংযোগ, মেডিটেশন, ক্লাসিক্যাল সেন্স, বডি ফিটনেস এবং অধ্যবসায়, এই 6টা জিনিস হচ্ছে ম্যান্ডেটারি টু বি এ লিডার। তোমরা যদি লিডার হতে চাও, তুমি যদি বলতে চাও যে আমাকেও এরম আলোচনা হোক আজ থেকে 70 থেকে 80 বছর বাদে, তাহলে তুমি যদি এমন ভাবে প্রিপেয়ার হও, তাহলে তুমি নিশ্চয়ই পারবে। এটা হবে হবে হবে। ইটস নট দ্য মোটিভেশনাল টক, ইটস ফ্যাক্ট। ইটস ফ্যাক্ট। তুমি বলতে পারো আপনি এটা যে দেখালেন এর সপক্ষে প্রমাণ কি? আপনি তো এটা দেখিয়ে দিয়েছেন আপনার থট প্রসেস। হোয়াটস দ্য প্রুফ? প্রুফ আছে। Go to the next slide. Might be you know him. He is the Swami Vivekananda at the center at the 1893 11 September স্টেজে উনি বসে আছেন। স্বামী বিবেকানন্দ, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ বুঝলাম। এবার স্বামী বিবেকানন্দ ব্যাপারটা বুঝে নি। এখানে দেখতে হচ্ছে স্বামী বিবেকানন্দ প্রচুর পড়তেন, জানো তোমরা। 18 ঘন্টা 16 ঘন্টা উনি পড়াশোনা করতেন। মানে ওনার 20 থেকে 25 বছর বয়সে বিশ্বের বড় বড় দর্শন সমস্ত পড়া হয়ে গেছে। ওনার পড়াশোনা নিয়ে আমার কিছু এখানে বলার নেই, তোমরা সবাই জানো। তোমরা এও জানো উনি প্রচন্ড খেলাধুলা করতেন, উনি কুস্তি লড়তেন, ক্রিকেট খেলতেন, খেলাধুলা করতেন। প্রচন্ড সঙ্গীত জ্ঞান, স্বামীজির জ্ঞান, অসাধারণ পাখওয়াজ বাজাতেন। স্বামীজির মেডিটেশন, ধ্যান, জপ, এগুলা কি বলবো নতুন করে। গোটা ভারতবর্ষ উনি ঘুরে দেখলেন, তাই তো। ওনার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের যখন শরীর ত্যাগ হলো 1886 খ্রিস্টাব্দের 16 অগাস্ট, তার পরের বছর 1887 থেকে উনি গোটা ভারতবর্ষকে পরিভ্রমণ করলেন আপ টু 1893। ভারতবর্ষকে চিনলেন। ভারতবর্ষের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে গেলেন আর মানুষকে ভালোবাসলেন। মানুষকে ভালোবাসলেন বুঝবো কি করে? ওনার চিঠিপত্রগুলো যদি পড়ো, আজ রাত্রিবেলা একটা দুটো চিঠি যদি পড়ো, তোমরা অবশ্যই পড়ো। আলাস সিংহাকে যেসব চিঠি দিয়েছে, পড়লে তোমার চোখ দিয়ে জল বেরোবে। তো এই জিনিসগুলো ওনার জীবনে ছিল, সেই জন্য উনি লিডার হয়েছেন। ওনার ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত এক জায়গায় লিখেছেন যে ভুবনেশ্বরী দেবী ওনার মাতা এবং স্বামী বিবেকানন্দ দুম করে জন্মায় না, এর পেছনে একটা বিরাট প্রিপারেশন থাকে, বিরাট প্রিপারেশন।
বিরাট প্রিপারেশন। তুমি মনে করো তোমার বাড়িতে 1000 লোককে খাওয়াবে, তার একটা বিরাট প্রিপারেশন দরকার, আদারওয়াইজ ইট উইল বি chaotic সিচুয়েশন। সো ইটস এ প্রিপারেশন। হি উইল বি দ্য ওয়ার্ল্ড লিডার, only world leader. Something else we'll discuss. So it's a path. It's a path. The path is very hard, rough and tough. ওই পাখিটা যেমন উড়ছে ঠিক তেমনই, কোনো বিশ্রামের কোনো জায়গা নেই, কোনো চাঁদের আলো নেই, কেবল নিন্দে, কেবল ডিমোটিভেশনাল টক, কেবল ব্যর্থতা, এইগুলো আমাকে পিছিয়ে দেবে। তার মধ্যে আমাকে নিজেকে স্থির থাকতে হবে আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। এরম ভাবে স্বামীজি সাফল্য পেয়েছেন। সাফল্য কথাটা স্বামীজির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেই জন্য নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ হয়েছিলেন, এবং বাকি যাদের ছবি দেখালাম তারা এইভাবেই এগেছেন, স্পেশালি এপিজে আব্দুল কালাম। তুমি বলবে আমি তো একটা থাকি অজপাড়াগাঁয়, আমার কি সম্ভব? কেন সম্ভব নয়? রামেশ্বরমের একটা গন্ডগ্রাম থেকে যদি বিশ্বের একটা অন্যতম বিজ্ঞানী, ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট এবং অসাধারণ মানুষ যদি হতে পারেন, আমরাও পারি। আমাদের রেসপেক্টেড প্রধানমন্ত্রী, ওনার প্রফেশনও জানো তোমরা। এরম বড় বড় লিডার, নট অনলি রেসপেক্টেড প্রধানমন্ত্রী, আরো যারা সবাই লিডার, তারা এরম ভাবে জীবন শুরু করেছে। সুতরাং আমরা যদি এরম ভাবে এগোই, আমরাও পারবো। আর আমরা যদি না করি, কাঁদবো, অন্যের ওপর নির্ভরশীল হয়ে। লোকে হ্যাঁ বললে আমাকে হ্যাঁ বলতে হবে। এই দেখ সূর্যটা পশ্চিম দিকে উঠেছে, আমি বলতে হবে হ্যাঁ। পরের স্লাইডে যাই। তুমি বলবে আমার পাশের বাড়িতে একটা ছেলে থাকে, দাদা থাকে, সেই দাদা আমেরিকার বিখ্যাত কোম্পানিতে চাকরি করে। এইসব কোম্পানিগুলো আছে, এখানে দেখা যাচ্ছে মাইক্রোসফট, গুগল, তারপর এখানে টুইটার, IBM, ফেসবুক, এইসব কোম্পানিগুলোতে চাকরি বাকরি করে। মনে করো তোমার পাশের বাড়ি একজন দাদাকে তুমি দেখেছো, তা তোমার মনে প্রশ্ন আসতে পারে, ও কি আমার কাছে আদর্শ লোক নয়? ও তো পেরেছে। গুগলে ঢোকা নিশ্চয়ই সহজ কাজ নয়। আপনি বলবেন না নিশ্চয়ই গুগলে ঢোকা খুব সহজ কাজ, কলকাতার TCS এ ঢোকা খুব সহজ কাজ, মাইক্রোসফটে ঢোকা, আমেরিকান মাইক্রোসফট, নট ইজি, ইউ নো। দেন আপনি বলুন, আমি তাহলে এই পাড়ার দাদাটাকে ফলো করব না স্বামী বিবেকানন্দকে ফলো করব? লেটস ডিসকাস, লেটস গো ফর অ্যানালিসিস। পাড়ার যে দাদা, তার মধ্যে কি কি গুণ আছে আমি দেখিয়ে পারে। পাড়ার যে দাদা গুগল বা মাইক্রোসফটে চান্স পেয়েছে, সে সহজে পায়নি, তার মধ্যে প্রচুর পরিশ্রম আছে। একটা ভালো ইনস্টিটিউটে পাস করলেই তবে সেখানে ঢোকা সম্ভব। সে কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি, কানপুর IIT, এইসব জায়গায় ঢুকতে গেলে নট ইজি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এই যে কর্নারে দেখছে একটা মানুষ পড়ছে, সেটা তার মধ্যে আছে। সে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা অঙ্ক করে, কঠিন কঠিন অঙ্ক করে ওই পরীক্ষা ক্র্যাক করে ওখানে ঢুকেছে, তারপর এখানে ঢুকেছে। ভেরি গুড, ওয়ান্ডারফুল। যেহেতু ভালো ছেলেরা পড়াশোনা করে, তাদের মধ্যে কিছু ক্লাসিক্যাল সেন্সও থাকে, বাবা মা তাকে কবিতা শেখায়, গান শেখায়, নাচ শেখায়। শুধু দেখো তার মধ্যে সেগুলো আছে। মাঝে মাঝে দেখবে ইউটিউবে সে কিছু রিলিজও করে, দেখ আমি একটা রবি ঠাকুরের গান করেছি, বলে না। সে ফিজিক্যাল ফিটনেসও আছে, কারণ টপ কোম্পানিতে কাজ করলে প্রচন্ড প্রেশার, প্রচুর টাকা, তো হিউজ টাকা। তো ওই বডি ফিটনেস টাকার জন্য কোম্পানি বিভিন্ন সব ফেসিলিটি রাখছে, সেই জন্য বডি ফিটনেস করতে হয় তাকে। এবং সে জেনেও গেছে এরম চাকরি করতে হলে আমাকে প্রচন্ড মানসিকভাবে স্থির থাকতে হয়। বিভিন্ন বড় বড় কর্পোরেট সব প্রোগ্রাম হচ্ছে মেডিটেশনের, বড় বড় বাবাজিরা করছেন, হ্যাঁ ভালো, সেগুলো অল আর পজিটিভ, নট নেগেটিভ। সেখানেও সে যায়, তাহলে তো সবই যায়। তাহলে সে মেডিটেট করছে, সে ক্লাসিক্যাল প্রোগ্রামে পার্টিসিপেটও করে, সে বডি ফিটনেস প্রোগ্রামেতেও যায়, আবার সে তো পড়াশোনা ডেফিনেটলি করে, নাহলে ওইরকম কোম্পানিতে চাকরি করে কি করে? এর মধ্যে কি নেই? এই লোকটার মধ্যে কি নেই? দুটো জিনিস নেই। এই লোকটার সঙ্গে, এই মানুষটার সাথে বাইরের পৃথিবীর লোকের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সোসাইটির সঙ্গে কোনো কানেকশন নেই।
all of them are very, very selfish. All of them, statistical probability 99%. 0.01% can be outlier. এবং এদের দেশের প্রতি ভালোবাসাও নেই। কেমন করে বললেন দেশের প্রতি ভালোবাসা নেই? দেশের প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে সুভাষচন্দ্র বসু, শ্রী অরবিন্দ অথবা স্বামীজির মতন তারা দেশে ফিরে আসতো। কিন্তু তারা টাকা উপার্জনের লোভে দেশ ছেড়ে বিদেশে পড়ে থাকে। আমাদের দেশ এখন অসাধারণ দেশ। অসাধারণ কি আপনি খবরের কাগজে লিখছেন আনন্দবাজার ভাষা পত্রিকা? নো আনন্দবাজার ভাষা পত্রিকা। Fact. From the point of the GDP, gross domestic product, India is in a third or fourth position. Right? Statistically, 2050 সালে ভারতবর্ষ যাবে সেকেন্ড পজিশন। স্বামীজি বলেছিলেন তো, স্বামীজি বলেছেন তো ভারতবর্ষ 1 নম্বর পজিশনে যাবে। স্ট্যাটিস্টিক্যালি গ্রাফ আছে, সেই গ্রাফ আমি তোমাদের শেয়ার করতে পারি। দেখা যাচ্ছে 2025 সাল মানে এখনকার থেকে 2050 সালের মধ্যে ভারতবর্ষ আস্তে আস্তে সেকেন্ড পজিশনে যাবে। ফার্স্ট পজিশন লিড করবে চায়না, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, থার্ড পজিশনে হবে আমেরিকা। তা ভারতবর্ষ মহান দেশ, পৃথিবীর সমস্ত বড় বড় কোম্পানি ইন্ডিয়াতে আছে, তাহলে আমেরিকায় পড়ে থাকবো কেন? ওয়াই? কি কারণে? কারণটা খুব সহজ। কারণটা খুব সহজ। কে এখানে সব ঝামেলা পোষাবে? এসব মশা মাছি চেঁচা মেচি পলিটিক্যাল লিডারদের লাফালাফি। ওখানে কত শান্ত সুন্দর ঠান্ডা হাওয়া, গরম বলে কিছু নেই, ফাঁকা রাস্তা, মোটা মোটা টাকা। টাকাকে না ভালোবাসে, ওখানেই থাকি, ফালতু এখানে এসে লাভ কি? তাহলে আপনি আমাকে বলে দিন, আমি এই পাড়ার দাদা যার মধ্যে এই 4টে আছে ওই 2টো নেই, ওইটা হব না স্বামীজি নেতাজি এদের মতন হব? এই লোকটা কি নেই? এ লোকটা কি নেই? এ লোকটার জীবনে শান্তি নেই। এ লোকটার জীবনে শান্তি নেই। এ ঘটনা সত্য। কেন শান্তি নেই? পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে টাকার পেছনে। শান্তি তখনই আসে যখন তুমি কাজ করবে নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থভাবে কাজ কিরমন ভাবে করবো? যেমন করেছে এপিজে আব্দুল কালাম। আমি স্বামীজির নাম বলছি না, এপিজে আব্দুল কালাম। ওনার মধ্যে সবকটা গুণই আছে, তাই না? এই জীবনে তাহলে কি আমি এমন হওয়ার চেষ্টা করবো না? ডেফিনেটলি হওয়ার চেষ্টা করব, বাট I have to add 2 more dimension. I have to connect with the people. জনগণের সঙ্গে আমার যুক্ত থাকতে হবে। আমি দামি চাকরি করব, দামি চাকরি করে যা উপার্জন করব সেই টাকা আমি সমাজে বিলিয়ে দেব, এবং নিজের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আমি 28 বছর ধরে ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করে এগুলো দেখেছি, সেই সত্য শেয়ার করছি। এদের জীবনে কোনো শান্তি নেই। এক একজন বলছে 500, 600, 700, 800 কোটি টাকার মালিক। আরে ভাই, টাকা নিয়ে হবে নাকি? তুমি বলবে না আমার টাকার দরকার আছে। জানেন, আমার মেসমশাই হসপিটালে ভর্তি ছিল, 15 লক্ষ টাকা নিয়েছে। ডেফিনেটলি চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, শিক্ষার জন্য এখন টাকার প্রয়োজন হয়, কিন্তু খাওয়া পড়ার জন্য বেশি টাকা পয়সা লাগে না। তো আমাকে বড় পজিশনে যেতে হবে, কিন্তু ভুললে চলবে না দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। এই দেশের প্রতি ভালোবাসা আর মানুষের প্রতি ভালোবাসা, এই দুটো পাড়ার যে সেরা দাদা আছে তার কাছে তুমি পাবে না। পাবো কার কাছে? স্বামীজির কাছে, পরবর্তী ক্ষেত্রে নেতাজি, এপিজে আব্দুল কালাম এদের কাছে। তাহলে বুঝতে পারছো, যারা পড়াশোনা করে কি করবে ভেবে পাচ্ছ না, তাদেরকে
এইটা করতে হয়। পাশের বাড়ি ছেলেটার মতন ফলো করলে চলবে না, ওকে ফলো করো, তার সঙ্গে তোমাকে দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, এই দুটোও যেন থাকে। পাস টাস করে বেরিয়ে যাই না, আর এই নরকে আর ফিরবো না। নো, ইটস নট লাইক দ্যাট। এটা মহান দেশ। একজন গান লিখেছিলেন না, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে। ভারতবর্ষের মধ্যে দেশ আছে নাকি? আমেরিকায় কি আছে? কিছুই নেই। সাই 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 করে গাড়িগুলো যায়, কিছুই নেই। আদিগন্ত ফাঁকা। তারপর একটা বিরাট ওয়ালমার্ট, এরকম একটা বড় দোকান, সেখানে সবকিছু জিনিস বিক্রি হচ্ছে, তারা ফাঁকা। এখানে কোথায় এই এত এখান যাচ্ছি ওখান যাচ্ছি, এই যে সেশন হচ্ছে, এরকম সেশন কোথায়? ওখানে কোথায়? ওখানে কিচ্ছু নেই, ফাঁকা। কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না। একবার আমি আমার একটা অফিস কলিগের সঙ্গে বিদেশে, নরওয়ে, সে দেখে একটা ম্যাপ খুলে বসে আছে অন টপ অফ দ্য ফ্রাইডে ফ্রাইডে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি উইকেন্ডে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার প্ল্যান করছো? ও বলে, না, আজকে আমার বাবার জন্মদিন। না, বাবার জন্মদিন আর ম্যাপ এর মানে? বলে, না, বাবার বাড়িটা কোথায় সেটা ভুলে গেছি, তো সেই জন্যে আমি ম্যাপটা দেখে একটু দেখে নিচ্ছি। এটা সত্য কথা, এটা কোনো জোকস নয়, জোকস নয়, এটা সত্য কথা শেয়ার করলাম। বুঝতে পারছো? বাবার সঙ্গে তার ছেলের কোনো যোগাযোগ নেই, ছেলে ভুলে গেছে বাবার বাড়ি কোথায়, ম্যাপ দেখে বার করছে। কিন্তু অফিসে সে প্রচন্ড ভালো কাজ করে, প্রচুর তার প্রমোশন, প্রচুর স্যালারি। তাহলে তুমি বলবে ওর টাকা তো প্রচুর আছে, কিন্তু টাকা নিয়ে হবেটা কি? হবেটা কি? আমি তোমায় জিজ্ঞেস করলাম তুমি কটা রসগোল্লা খেতে পারো? তুমি বললে, স্যার আমি 10টা পারি, টেনে টুনে 15টা। তুমি টেনে টুনে 15টা মনে করে খেতে পারো। আমি তোমাকে যদি এক বালতি রসগোল্লা বসিয়ে দিই, 100-200 পিস, তোমার কোনো কাজে লাগবে? তুমি ফেলে দিন ওই নর্দমায়, ফেলে দিন, প্রয়োজন নেই। টাইটানিক মুভি দেখেছো? জাহাজটা যখন ডুবে যাচ্ছে, সেই সময় মিউজিশিয়ানরা মিউজিক বাজাচ্ছে, আর টাকা ডলার দিয়ে যে বাঁচার জন্য জাহাজ, মানে ওই যে বোটগুলো কিনতে যাচ্ছে, বলছে ওই টাকার কোনো ভ্যালু নেই, ডলারের কোনো ভ্যালু নেই, নো ভ্যালু অ্যাট অল। শ্রী শ্রী ঠাকুরকে এমনি বলেছেন, টাকা মাটি, মাটি টাকা। এমনি গোটা পৃথিবীতে ওই কোটটা নিয়ে আলোচনা করছে। আপনি বলতে, তুমি বলে আপনি করছেন, এখানে কয়েকজন আছেন তারা করে, বাকিরা বলে না, গোটা পৃথিবীতে করছে। 292 সেন্টার অ্যাক্রস দ্য গ্লোব রামকৃষ্ণ মিশনের, এমনি এমনি হয়ে গেল। টাকা মাটি, মাটি টাকা, কে বলেছে? কেউ বলতে পেরেছে? এই যাদের ছবি দেখছি, কেউ পেরেছে? কেউ পারেনি, পারবে না। কি হবে? এরা যখন মারা যাবে, এদের ব্যাংকে থাকবে 1000 থেকে 10,000 কোটি টাকা পড়ে থাকবে, সে টাকা 12 ভূতে ওড়াবে। এনাদেরই একজন, তিনি কি করেছেন এই সেশনের লাস্টে দেখবে। জাস্ট ওয়েট, গোয়িং টু দ্য নেক্সট স্লাইড। এখানে ওয়ার্ল্ড লিডারদের ছবি দেখছি, স্টার্টিং ফ্রম দ্য স্বামী বিবেকানন্দ, দেন মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র আছেন। এদের কি ছিল? আমরা তো দেখেছি লিডারশিপ ফ্রেমওয়ার্ক, এদের এক্সেপশনাল লেভেল নলেজ, এক্সেপশনাল লেভেল নলেজ। মানে তুমি যে লাইনে লিডার হতে চাও, সেখানে তোমার এক্সট্রিম লেভেল অফ নলেজ থাকতে হবে। তুমি বলো আমি গার্ডনার হতে চাই, বাগান তৈরি করব, তোমার বাগানের কে নিয়ে গবেষণা করতে হবে। বাগান মানে কি পাড়ার যে হাড়ুদা বাগান করে সেরাম না, এক্সট্রিম মানে স্ট্যাটিস্টিক্সকে কি করে একটা বাগান তৈরির কাজে ব্যবহৃত হয় সেগুলো তোমায় জানতে হবে। এক্সেপশনাল লেভেল নলেজ। তোমাকে দেশের জন্য জীবন দিতে হবে, স্যাক্রিফাইস লাইফ ফর কান্ট্রি, অল দ্য বর্ন ইন এ ভেরি রিচ ফ্যামিলি। এরা সবাই মানে বড় বড় ধনী পরিবারের ছেলে। এরাম ভেবো না। অনেকে বলে বা ও কিছু নেই, ও সাধুবাদু হয়ে গেছে, ও আমি জানি খুব সোজা। ব্যাপারটা তা নয়। এরা সবাই ওয়ার্ল্ড লিডার, এক্সট্রিম হার্ড ওয়ার্কার। এক্সট্রিম হার্ড ওয়ার্কার মানে কি পরে বুঝছি। আর ভয় ডর বলে কিছু নেই।
ওই রবি ঠাকুর একটা কবিতা লিখেছেন না, where the mind is without fear, head is held high, where knowledge is free. চিত্ত যেটা ভয় শূন্য, চিত্ত যেটা ভয় শূন্য, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, জ্ঞান যেটা মুক্ত, যেটা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। চিত্ত, আমাদের চিত্ত ভয় শূন্য নয়, চিত্ত ভয় শূন্য নয়, একটা অজানা ভয় তাড়া করে বেড়ায়। যদিও তুমি চুরি করনি, ডাকাতি করনি, কিছুই করনি, তুমি বলছো দাদা আমি খুব ভালো ছেলে, তবু আমার ভয় লাগে কথা বলতে। তো জন্য Tagore written this poem, it's a world famous poem, it is one of the world's recited poem as well. বিশ্বের সর্ব ব্যবহৃত আবৃত্তি হয় এই কবিতা, চিত্ত চেতা ভয় শূন্য, উচ্চ চেতা শির, ওয়ার্ল্ড ওয়াইড। তো কবিতাটা উনি কেন লিখলেন? উনি জানেন ভারতবর্ষের নারীকে, উনি জানেন তোমাদের ভেতরটা, তোমার ভেতরটা এক্সরে করলে যা দেখা যাবে না, উনি সেটা দেখতে পাচ্ছেন, দেখে ওটা লিখলেন। স্বামীজিও তোমাদের পই পই করে বোঝানোর চেষ্টা করেন, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। বোঝ রে বাবা, বোঝ, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। দেখ, উত্তর কলকাতার নরেন্দ্রনাথ দত্ত যে সাধারণ একটা বালকের মতো কলকাতা ঘুরে বেড়াতো, সেই হয়েছে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। স্বামীজি চিঠিতে আছে। তোরা বোঝ, তা তুই পারবি না কেন? তাই না? তো আমরা বুঝি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি কি করে ওইখানে পৌঁছানো যায়। কারণ আমাদের সবাইকে ওরকম হতে হবে, আমার হবে না, তোমরা চেষ্টা করো। তুমি বলতে পারো আপনি চেষ্টা করলেন না কেন? আমি চেষ্টা করিনি কারণ আমার এইসব নলেজ ছিল না, সেই জন্য আমি, মানে আমার পক্ষে সম্ভব হয়নি, আমি চেষ্টা করতাম কিছুটা। ইনি হচ্ছেন স্বামীজির ফলোয়ার, স্বামী রঙ্গনাথানন্দজি, নাম শুনেছ হয়তো। ইনি গোটা পৃথিবীতে স্বামী বিবেকানন্দের মেসেজকে ব্রডকাস্ট করছেন সবচেয়ে বেশি। উনি কি লিখছেন? হোয়াট এভার ইউ ডু, ডু ইট এক্সেলেন্টলি। হোয়াট এভার ইউ ডু, ডু ইট এক্সেলেন্টলি। এক্সেলেন্স ইন ওয়ার্ক, এক্সেলেন্স ইন ইন্টার হিউম্যান রিলেশনস, এক্সেলেন্স when none is watching you. তুমি বলে স্যার আজকে আমার খুব মজার দিন, আজ বাড়িতে কেউ নেই, পাড়ার বন্ধুগুলোকে ডেকেছি। বলছে না, তুমি তোমার কাজ করো টিল দ্য টাইম when none is watching you. তোমাকে যখন তোমার মা বাবা কতদিন আর দেখবে তোমাকে? তোমাকে পাহাড়ে দিতে হবে তোমাকে নিজেকেই, কতদিন আর ওরা দেখবে? আরে পড় 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 পড়, এগুলো কতদিন আর বলবে? Such excellence will come only when you are not enslaved and experience true freedom and dignity. Whatever you do, do it excellently. একটা গান মনে করো তুমি গাওয়ার চেষ্টা করছো, সে গানটা ওই দায় সারা নয়, এক্সিলেন্টলি একটা মনে করো ফুট করছো, বললো বাড়ির লোক আজকে আমি হালুয়া খাবো, হালুয়াটা এক্সিলেন্টলি করো, মানে শেষের পয়েন্ট, ওর ওপরে আর কিছু হয় না। মা বললো কোথায় শিখলি রে? তুমি একটু মৃদু হাসলে। কৃতিত্ব অর্জনের জন্য? নো, ইটস এ কর্তব্য, ইটস এ ডিউটি, ইটস নট দ্য অ্যাফেকশন, নট গেটিং দ্য হাততালি। দ্যাট ইজ স্বামীজি সেইং দ্য কর্মযোগ, ডিফারেন্ট ডিসকাশন। কেমন ভাবে কাজ, তখনই তুমি কাজটা ভালো করে করতে পারবো আমরা, যখন ওই কাজের মধ্যে কর্তব্য। কি কর্তব্য তোমাদের দিয়ে? ভারতবর্ষকে পৃথিবীর সেরা বিজ্ঞান, আচ্ছা ঠিক আছে, আমেরিকার এই যে ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ভারতকে এত শাসাচ্ছে, তো আমি আমেরিকাকে, ইন্ডিয়াকে এমন একটা পজিশনে নিয়ে যাব যাতে ইন্ডিয়া ভারতবর্ষের উপর নির্ভর করে। তুমি বলছো আমি কোথাকার এই একটা গ্রন্ড গ্রামে থাকি, আমি পারবো সেটা? স্বামী বলছে কেন পারবে না? আমাকে দেখো, আমাকে দেখো, উত্তর কলকাতার ওই যে মদ্যপদের জায়গায় আমি থাকি, সেখানে থাকতাম, সেইখান থেকে আমি ওইখানে গেছি। তোমরা তো আরো বেশি পারবে, উনি আমাদের মোটিভেট করে বলছেন তোমরা আরো বেশি পারবে।
এখানে দেখো কিছু বিখ্যাত মানুষদের ছবি, এদের চেনো হয়তো, এনাদের চেনো হয়তো, আর সময় কম আছে। এখানে হচ্ছে দেখো সিভি রামন, এখানে দেখো রবিশঙ্কর, এখানে দেখো সুভাষচন্দ্র বসু, এখানে দেখো পেলে, এখানে দেখো সত্যজিৎ রায়, এখানে সূর্য সেন, আর এখানে এমন একজন, তিনি এখনো বেঁচে আছেন, এনার জিওফ হিন্টন। ইনি হচ্ছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কে পপুলার করার অন্যতম পথিকৃৎ, আর ইনিকে তোমরা জানো। তো হঠাৎ এনাদের ছবি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে কেন? এর কোইন্সিডেন্স হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব যেভাবে ঈশ্বরকে পেয়েছিলেন, ঈশ্বরকে যেভাবে দেখেছিলেন, যে সাধনার, আই এম রিকারেক্টিং মাই সেন্টেন্স, যে সাধনার জন্য উনি শ্রী 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 রামকৃষ্ণ দেব যে সাধনার ফলে, যে সাধনার ফলে উনি ঈশ্বরকে দেখতে পেয়েছিলেন, যেটা আমি তুমি দেখতে পাচ্ছি না, সেই একই রকম সাধনা এনারাও করেছেন নিজস্ব ফিল্ডে। সিভি রামন করেছেন, রবিশঙ্কর করেছেন, সুভাষচন্দ্র বসু করেছেন, পেলে করেছেন, ইনি করেছেন সত্যজিৎ রায়, সূর্য সেন, জিওফ হিন্টন। একে একে বলে দিই। সিভি রামন আমাদের ফার্স্ট নোবেল অ্যাওয়ার্ড উইনার, তাই তো? সিভি রামন যে নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেই নোবেল অ্যাওয়ার্ডটা পেতে গেলে একটা ল্যাম্পের সামনে 17 ঘন্টা থাকতে হয়, 17 আওয়ার্স। যে ল্যাম্পের সামনে আধ ঘন্টা থাকা যায় না, একটা 2000 ভোল্ট ল্যাম্পের সামনে থাকলে ওই 2000 ভোল্টের সামনে 17 ঘন্টা থাকার পরে সিভি রামন ওটা দেখতে পেয়েছিলেন। তা বুঝতে পারছো, যে ল্যাম্পের সামনে 30 মিনিট থাকা যায় না, সেখানে উনি 17 ঘন্টা থাকার পরে উনি ওই স্পেকট্রামটা দেখতে পেয়েছিলেন। তুমি পারবে? আমরা পারবো? তুমি পারবে, নিশ্চয়ই পারবে। তুমি যদি তুমি যদি ডেডিকেটেড হও, কমিটেড হও, তুমিও নিশ্চয়ই পারবে। দ্যাটস দ্য ওয়ে। রবিশঙ্কর, ওনার মুখ দেখে দেখো, ওনার কোনো দিকে লক্ষ্য নেই, এদিক ওদিক কি হচ্ছে। উনি দেখো সঙ্গীতের মধ্যে ডুবে আছেন, যে ভাই শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ঈশ্বরের মধ্যে ডুবে আছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু দেখো, দেশ থেকে অলমোস্ট পলিটিক্যালি বিতাড়িত হয়ে গেছেন, উনি বিদেশে গিয়ে বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক করছেন ভারতবর্ষকে যাতে স্বাধীন করা যায়। ওনার জীবন জানো, আর সেগুলো আর এখানে আলোচনা স্বল্প পরিসর হবে না। পেলের জীবন জানো, বড় ফুটবলার, কিরাম ভাবে অত বড় খেলা। সত্যজিৎ রায় 17 ঘন্টা উনি একটা চেয়ারে বসে ওরাম স্ক্রিপ্ট রচনা করতেন। সূর্য সেন বড় ফিল্ম, বড় ফ্রিডম ফাইটার। সূর্য সেনের স্পেশালিটি কি? সূর্য সেন তো অসাধারণ ফ্রিডম ফাইটার, তোমরা জানো, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। কিন্তু তার সঙ্গে সূর্য সেন লিডার ছিলেন। লিডার হলো ওনার কিছু লিমিটেশন ছিল। কি লিমিটেশন ছিল? উনি খর্বকায় ছিলেন, ওনার হাইট ছিল শর্ট, এবং ওনার দৃষ্টিশক্তি ছিল ক্ষীণকায়, উনি ভালো দেখতে পেতেন না। তা ক্ষীণকায় দৃষ্টি, খর্বকায় চেহারা নিয়ে উনি লিডার হলেন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। নট অনলি দ্যাট, ওনার বাড়ির লোক ওনাকে জোর করে বিবাহ দিয়েছিল, কিন্তু উনি বিবাহর পরের দিনই ওয়াইফকে দেশের প্রতি ওনার দায়বদ্ধতা বুঝিয়ে উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন। জিওফ হিন্টন লাস্ট যে মানুষ, তাকে গোটা পৃথিবীর লোক পাগল বলেছিল, ফ্যামিলি রিজেক্ট করেছিল, চাকরি হারিয়েছিল, কিন্তু উনি ওনার লক্ষ্য থেকে হারাননি। পরবর্তী ক্ষেত্রে ওনার যে আজকে যে তোমরা চ্যাট জিপিটি ইউজ করো, ডিপ লার্নিং, এ সমস্ত লেটেস্ট টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির যে জনক, জনক বলবো না, আর্টিফিশিয়াল নিচে মডার্ন যেটা আছে ডিপ লার্নিং, সেটা করেছেন জিওফ হিন্টন। এই মুহূর্তে সম্ভবত উনি গুগলে মানে টপ পজিশন আছেন, সম্ভবত গুগলে আছেন। তো এদের যাদের নাম বললাম, এরা হচ্ছে, এরা সবাই ঈশ্বর হচ্ছে সেখানেই। এরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতন নিজের সাধনায় মগ্ন হয়ে বসে আছেন। বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু লক্ষ্য নেই। তাহলে এগুলো করতে গেলে কি কি দিকে তাকাবো? নেগেটিভ জিনিসগুলোকে হাঁটাও লাইফ থেকে। কি কি হাঁটাবো? এই ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে হাঁটাও। ব্যাড নিউজ, নিউজ পেপারে প্রচুর ব্যাড নিউজ থাকে, ওগুলো পড়বো না। ঝগড়া করবো না। হসপিটালের যেসব নেগেটিভ মেসেজ থাকে সেগুলো পড়বো না, কাউকে ব্লেম দেবো না। ক্লাউডি ওয়েদারে থাকবো না। স্টক মার্কেট ডাউন হলে সেসব খবর রাখবো না। কোভিড প্যান্ডেমিক হচ্ছে, সেগুলোর নেগেটিভ সবজ নিয়ে বাজারে চালু করবো না, এসব করবো না। থাকবো কি নিয়ে? পজিটিভ নিউজ নিয়ে, খেলাধুলা নিয়ে, ফুল নিয়ে, স্বামীজির মেসেজ নিয়ে, পড়াশোনা নিয়ে, সঙ্গীত নিয়ে, হ্যাঁ, ফিনান্সিয়াল যেগুলো আপ হচ্ছে সেগুলো নিয়ে।
এগুলো নিয়ে আলোচনা করব বাজারে, যাতে আমি সবসময় পজিটিভ থাকি। সময় কম, ওই জন্য ফার্স্ট যেতে হচ্ছে। এখানে দেখছো একটা মানুষের ছবি, এটা একটা আমেরিকার যে ওয়েস্টমিনস্টারে আছে। এখানে ছবিটা হচ্ছে একটা মানুষ নিজে নিজেকে তৈরি করছে। ইটস এ ভেরি ওয়ার্ল্ড ফেমাস। সো তুমি বিলে যে নরেন্দ্রনাথ বিবেকানন্দ হলো, সেটা বিলেই তৈরি করেছে নিজেকে। সুতরাং মানুষ নিজেই নিজেকে তৈরি করে, সেটারই স্ট্যাচু এটা। এটা ইউএসএ ওয়েস্টমিনস্টারে আছে ছবিটা, এটা এই স্ট্যাচুটা আছে। তোমরা শ্রী অরবিন্দের জীবন যদি জানো, তাহলে দেখবেন উনিও প্রচুর ট্রান্সফরমেশনের থ্রু দিয়ে উনি গেছিলেন। বুঝতেই পারছো, তো নিজেকে নিজে তৈরি করা। তা এত তো বুঝলাম, কিন্তু আপনি যে টপিকটা বলেছিলেন হোয়াই স্বামীজি, সেটা কোথায়? আসছি। এটা একটা বিশ্ববিখ্যাত সিচুয়েশন, এটা ভিশন। এই যে ছবিটা দেখছো, এটা 1893 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ যখন মুম্বাই থেকে ইয়োকোহামা হয়ে মানে ভ্যাঙ্কুভারের দিকে যাচ্ছেন, সে ভ্যাঙ্কুভারে যাওয়ার পথে সেখানে একজন ভারতীয় শিল্পপতির সঙ্গে দেখা পেলেন। ওনার নাম হচ্ছে জে.আর.ডি. টাটা। তোমরা জানো, এটাই ঘটনা জানো। সে জে.আর.ডি. টাটার সঙ্গে ওনার অনেক আলাপ আলোচনা হলো। জে.আর.ডি. টাটাকে উনি অনেক সাজেশন দিলেন। হ্যাঁ, উনি তার আগে জে.আর.ডি. টাটা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন, মানে দেয়া নেয়া। উনি বললেন না, দেশে করো। এবং ওনারা স্বামী বিবেকানন্দ বলেন একটা দেশের একটা অন্যতম একটা ইনস্টিটিউট ফর্ম করো, যেখান থেকে ভালো ভালো ছেলেরা বেরোবে। স্বামীজি তো ভিশনারি, ওই জন্য বললেন একটা বড় ইনস্টিটিউট করো। ইউ আর এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সো ইউ হ্যাভ দ্য বিল্ড ক্যাপাবিলিটি। আমি তো সন্ন্যাসী, আমার তার ফিনান্সিয়াল ব্যাকআপ নেই, আমি আপনাকে আইডিয়া দিতে পারি। তো সেখান থেকে হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ভারতবর্ষের অন্যতম প্রতিষ্ঠান কানপুর আইআইটি, আইআইএসসি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর। আজকে দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে কত ছেলে বেরোচ্ছে, তারা বিদেশে বড় বড় জায়গায় চাকরি আছে। সেইগুলো থেকে বড় বড় অন্যান্য ইনস্টিটিউট হলো, বিভিন্ন আইআইটি হলো, আইআইএম হলো, এসব ইনস্টিটিউট হলো। আজকে সেই জন্য ভারতবর্ষ থার্ড বা ফোর্থ পজিশন আছে, তাই না? আমাদের অন্যান্য যারা প্রতিবেশী আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, তারা দেখো কোথায় কত পিছিয়ে আছে। সেখানে ভারতবর্ষ এত উঁচুতে। এত উঁচুতে কেন? তার কারণ হচ্ছে আমরা মেধায় অনেক এগিয়ে। সে মেধাটাকে ব্যবহার করে স্বামীজি জে.আর.ডি. টাটাকে বললেন, তুমি একটা এরাম ইনস্টিটিউট ফর্ম করো, সেটা হচ্ছে আইআইএসসি। সো ইটস এ ভিশন। স্বামীজি ভিশন দিলেন ওনাকে, সেটা হলো। তারপর আজকে আমাদের দেশে এত আইটি ছেলে যে বিদেশে যাচ্ছে, পাকিস্তান বা শ্রীলঙ্কা ছেলেরা যাচ্ছে না, তার পেছনেও তুমি ভাবতে পারো পরোক্ষভাবে স্বামী বিবেকানন্দই আছেন। স্বামী বিবেকানন্দ যদি জে.আর.ডি. টাটাকে না বলতেন, আইআইএসসি ব্যাঙ্গালোর হতো না, অন্য অন্য ইনস্টিটিউট হতো। কিন্তু ইটস এ কোয়ালিটি ইনস্টিটিউট, রাইট? এখানে একটা দেখো স্লাইড, টাকা মাটি, মাটি টাকা, যেটা একটু আগে বলছিলাম। এখানে পৃথিবীর 3জন ওয়ার্ল্ড ফেমাস রিচেস্ট লোক, তাদের ছবি এখানে আছে। একজন হচ্ছে ইলন মাস্ক, নাম জানো, কাগজে প্রতিদিন ছবি বেরোচ্ছে, উনি ওয়ার্ল্ডের রিচেস্ট পার্সন। সেকেন্ড হচ্ছে উনি ওরাকেলের মালিক, ওনার নাম ল্যারি। তৃতীয় জন হচ্ছে ফেসবুকের যে মালিক, জুকারবার্গ। আর লাস্ট একজন দেখো রাস্তার ভিখারি ভিক্ষুকের ছবি আছে। স্বামীজির দৃষ্টিতে এই 4জন একই জায়গায় দাঁড়িয়ে আছে। কেন? উই আর দ্য ভিজিটার অন দিস প্ল্যানেট। এই টাকা নিয়ে আমরা কেউই কিছু করতে পারবো না। এই টাকা নিয়ে যা উপার্জন করেছে সব এখানে রেখে চলে যেতে হবে। এখানে এসছি কাজ করে, আবার ফিরে যেতে হবে ডেস্টিনেশনে, মহাশূন্যে অনন্তের পথে ফিরে যেতে হবে, তাই তো? সুতরাং একজন পথের যে ভিক্ষুক আর এই 3জন যারা রিচেস্ট ধনী লোক, এদের কোনো পার্থক্যই নেই, যদি না স্বামীজির এই বাণীকে ফলো হয়। কি? টাকা তখনই অর্থবহ যখন তা কল্যাণে লাগে, অন্যথায় সেটা মাটির মতো তুচ্ছ। সুতরাং এই ডেকের প্রথমেই যেতে গেলাম, পাড়ার দাদা যে প্রচুর কোটি কোটি টাকা উপার্জন করছে, ওই টাকার কোনো মূল্য নেই, কারণ ও তো দেয় না। বলে না দাদা দেয় কিছু, আমি জানি ও কিছু দেয়, রামকৃষ্ণ মিশনে কিছু ডোনেট করে, ওই দেয়া অনেকেই দেয়। আরো বেশি করে দিতে হবে। কত দিতে হবে? 90। কত দিতে হবে তার উত্তর আমরা পরে খুঁজবো। কত দিতে হবে? এনার নাম তোমরা শুনেছে হয়তো। এনার নাম বিল গেটস, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন। এটা পড়ে দেখো কি লিখেছেন।
সন্তানদের জন্য 1% রেখে প্রায় 20,000 কোটি ডলার বিলিয়ে দিচ্ছেন বিল গেটস। কোথায় বিলোচ্ছেন? আফ্রিকাতে। জীবনের শেষ প্রান্তে এসে বুঝলেন এই টাকা আর কোনো কাজে লাগবে না, এই টাকার আর কোনো কাজে লাগবে না। জীবনে যত কিছু নেয়ার আমি নিয়েছি, আর কিছু বলে টাকা পড়ে আছে গোদামে, নষ্ট হচ্ছে। যেমন গুদামে গম পচে না, ঠিক তেমন ভাবে টাকার আর কোনো মূল্য নেই। উনি বুঝলেন, উনি 1% ওনার মেয়ের জন্য রেখেছেন, 99%, $200 billion he invested into the Africa for the poor people for education and health. বুঝলে? তাহলে পাড়ার যে দাদা, তার কত দেয়া উচিত? তারও 99% দেয়া উচিত। কিন্তু সে দেয় কত? 0.001% হয়তো। বুঝতে পারছো? All are the verified information. What are the information I'm sharing with all of you? It's a verified, authenticated information. So neither money pays, nor name, nor fame, nor learning. It is the character that clips through the adamant walls of the difficulties. টাকায় কিছু হয় না, টাকাতে কিছু হবে না, নামে তো কিছু হবে না। তোমার কাজ, তোমার চরিত্র। রামকৃষ্ণ মিশন বলে না, চরিত্র গঠন। এই যে তোমাদের এই যে তত্ত্বমসি, এই যে আয়োজন করা হয়েছে তোমাদের চরিত্র গঠনের জন্য, ওনারা কেন তোমাদের জন্য এত সময় দিচ্ছেন? তোমরা যাতে অনেক অনেক উপরে ওঠো। আর 5 মিনিট সময় কি পাওয়া যাবে? তাহলে আমি 8টা বাজে। ওকে, জাস্ট আর 5 মিনিট। এখানে দেখা যাচ্ছে দুজনের লোক, স্বামী বিবেকানন্দ আর এপিজে আব্দুল কালাম, এরা দুজনে দেখা যাচ্ছে 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করত, 16 to 18 hours per day. In a global spiritual leader, voice of Vedanta, in a missile man of India, president, people's scientist. So 16 to 18 hours, তাহলে কতগুলো ফ্যাক্টর পেয়ে গেলাম। একটা 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম, যে যে লাইনে কাজ করবে, আর 99% টাকা ডোনেট করে দাও। এই যে ছবিটা, ভেরি ইম্পর্টেন্ট পিকচার। এখানে দেখো বিভিন্ন বড় বড় লোক আছেন, সুভাষচন্দ্র বসু, রবি ঠাকুর, সিস্টার নিবেদিতা, শ্রী অরবিন্দ, লিও টলস্টয়, রোমা রোলা, মহাত্মা গান্ধী, দালাই লামা, বারাক ওবামা, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, মাইকেল জ্যাকসন, এখানে পিভি সিন্ধু খেলোয়াড়, সোনু নিগম খেলোয়াড়, প্রাইম মিনিস্টার, রেসপেক্টেড প্রাইম মিনিস্টার মোদি, রেসপেক্টেড প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, লতা মঙ্গেশকর, এপিজে আব্দুল কালাম, জিআরডি টাটা, নোবেল লরিয়েট অভিজিৎ বিনায়ক ব্যানার্জি, মনিলাল ভৌমিক, one of the greatest scientists in USA, Mohan Maharaja, all are the follower of the Swami Vivekananda. এই যে মানুষগুলো যাদের ছবি দেখছো, এদের জীবনে স্বামীজি ছিলেন লিডার। সেখানে এপিজে আব্দুল কালাম আছেন, লতা মঙ্গেশকরও আছেন। আপনি একটা বানিয়ে বলে দিলেন, লতা মঙ্গেশকর যে ঘরে সঙ্গীত সাধনা করতেন, সেখানে স্বামী বিবেকানন্দের বিরাট ছবি ঝুলত। স্বামীজি ছিলেন ওনার সাধনা। মোহন মহারাজ, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ম্যাথমেটিশিয়ান, রাইট নাও দ্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। মনিলাল ভৌমিক, মেদিনীপুরের একটা অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, তার টেবিলে থাকতো স্বামীজির ছবি। পরবর্তী ক্ষেত্রে উনি আমেরিকা গেলেন, ওনার বিখ্যাত বইও আছে। সে বইতে স্বামীজির ওপর উনি বই লিখেছেন। লেসার ফিজিক্সের ওপরে ওনার অসাধারণ দক্ষতা, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। তো এরা সবাই ইনক্লুডিং বারাক ওবামা, মাইকেল জ্যাকসন, লিও টলস্টয়, রোমা রোলা, এরা বিশ্ববিখ্যাত সব বিখ্যাত ব্যক্তি। এরা সবাই স্বামী বিবেকানন্দকে ফলো করে জীবনে সাফল্য পেয়েছে। সুতরাং প্রমাণ হাতে, তুমি কাকে ফলো করলে তুমি সফলতা পেতে পারো। সুতরাং স্বামী বিবেকানন্দকে পর স্বামীজি দুটো বই পর, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি,
It's not like that. If you follow him, you will get the success. It's true, true, true. তুমি যদি বলো না, আমি সফলতা চাই না, আমি কাঁদতে চাই, আমি অন্ধকার করে থাকতে চাই, সেই জীবন হচ্ছে দুঃসহ। ইটস আপ টু ইউ, ইউ টেক দ্য ডিসিশন। তুমি এরম আলোক উজ্জ্বল ভাবে থাকবে, না তুমি অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকবে। সো ইটস আপ টু ইউ। সো ফর্মুলা কি? 16 থেকে 18 ঘন্টা খাটতে হবে, ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, গান বাজনা নিয়ে থাকতে হবে, দেশকে ভালোবাসতে হবে, আর মানুষের সঙ্গে কানেক্টেড থাকতে হবে। ওই দামি চাকরি করে পাশের বাড়ির ছেলেটার মতন ফেসবুকে চাকরি করে রাশি রাশি টাকা কামিয়ে ওটা কোনো পথ নয়। সময়ের সীমাবদ্ধতার জন্য শোনালাম না, পরে তোমরা দেখে নিও। এপিজে আব্দুল কালামের স্পিচ আছে অন স্বামী বিবেকানন্দের উপরে, বারাক ওবামার স্পিচ আছে স্বামী বিবেকানন্দের উপরে, ইউটিউবে আছে, তোমরা দেখো। তাহলে এবার আমি বলি, স্বামী বিবেকানন্দ তাহলে কে? লিডার না ওয়ার্ল্ড লিডার? তা আমি তো জানি নেতাজি সুভাষচন্দ্র বসুকে ওয়ার্ল্ড লিডার বলা হয়, শ্রী অরবিন্দকে ওয়ার্ল্ড লিডার বলা হয়। স্বামীজি হচ্ছেন লিডার অফ ওয়ার্ল্ড লিডার্স। ওয়ার্ল্ড লিডার, তার লিডার হচ্ছে স্বামী বিবেকানন্দ। তার উপরে কিছু আছে বলে? হ্যাঁ আছেন তো। তিনি সুপ্রিম ওয়ার্ল্ড লিডার। কে? শ্রী শ্রী রামকৃষ্ণদেব। কি করে বললেন? আপনার কল্পনা, মানে আপনি খুব বড় ভক্ত বলে বলছেন কথা? একেবারেই নয়। স্বামী বিবেকানন্দ বলছে আমার মতন লাখো লাখো বিবেকানন্দ উনি তৈরি করতে পারেন। চিঠিতে লেখা, আমার মতন লাখো লাখো বিবেকানন্দ ওনার তৈরি করার ক্ষমতা আছে। তো তাকে তো বলতেই হবে সুপ্রিম ওয়ার্ল্ড লিডার। ওনার উপর আর কেউ নেই। হি ইজ দ্য পাওয়ার, হি ইজ দ্য শক্তি, এনার্জি। সুভাষচন্দ্র বসু সাধনা করতেন স্বামীজিকে, স্বামীজির সমস্ত সাধন ক্ষেত্র হচ্ছে শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে। সো হায়ারার্কি ইজ লাইক দ্যাট। নিচে ওয়ার্ল্ড লিডার হচ্ছেন শ্রী অরবিন্দ, সিস্টার নিবেদিতা, নেতাজি সুভাষচন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, এনারা। লিডার অফ দ্য ওয়ার্ল্ড লিডার হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর সুপ্রিম ওয়ার্ল্ড লিডার হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব। সো ইউ আন্ডারস্ট্যান্ড কেন আমরা স্বামীজিকে পড়বো? ওয়াই স্বামীজি? So, this is the message. Arise, awake, and stop not till the goal is reached. যতক্ষণ না সফলতা হচ্ছে, সাফল্য আসছে, থেমো না, জেগে থাকো। ঠাকুর বলেছেন না, তোদের চৈতন্য হোক। মানেটা কি? অ্যালার্ট থাকো। মদ খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে ক্যান্সার। দ্যাট ইজ দ্য চৈতন্য, দ্যাট ইজ দ্য চৈতন্য। তো জেগে থাকো, তোমার মাথাটাকে কনসাস থাকুক, কনসাস থাকো, জেগে থাকো। 16 ঘন্টা থেকে 18 ঘন্টা প্রিপেয়ার। দিস ইজ দ্য রাইট টাইম টু প্রিপেয়ার। ওই যে বলছে না, স্বামী বিবেকানন্দ হওয়ার জন্য একটা প্রস্তুতি লাগে, তাই তো? শতাব্দীতে একজনই আসেন স্বামী বিবেকানন্দ। তো এপিজে আব্দুল কালাম বা তার কাছাকাছি হওয়ার চেষ্টা করি না কেন? নিশ্চয়ই পারবে, পারবে না কেন? কবে থেকে করবো? ডু ইট নাও, জাস্ট নাও। আফটার দিস সেশন you write it on the paper, your plan, what you want to do, how you'll proceed. You decide what you want to do. তুমি বলো আমি স্যার বিশ্বের সেরা কুক হতে চাই, বাংলার খাবারকে বিশ্বের প্রান্তরে পৌঁছে দেবো, বাংলার খাবার করো, সেটা নিয়ে প্ল্যান করো। একটা বড় কাজ করতে তার প্ল্যানিং দরকার, গবেষণা করো, পড়াশোনা করো। সো ডু ইট নাও, জাস্ট নাও। এবং স্বামীজিকে পড়বো কেন? তা নাহলে পাড়ার ওই স্বার্থপর দাদাটার মতন হয়ে যাব। স্বামীজি পড়লে দেশের প্রতি ভালোবাসা থাকবে, মানুষের প্রতি ভালোবাসা থাকবে। আর যদি স্বামীজি তাহলে পাড়ার দাদার মতন হয়ে যাওয়ার সম্ভাবনা। সো দিস বার্ড হি ইজ ফ্লাইং, বিহঙ্গ
এখনই অন্ধ, বন্ধ করো না পাখা, পাখা বন্ধ করো না। আছে শুধু পাখা, আছে মহানব অঙ্গন, বিরাট আকাশ, ওড়ার আকাশ প্রচুর, কত কাজ করবে, কত কাজ করবে। So this is the end of session. Please ask me the question and you contradict me what I said in the session. বুঝতে পেরেছো আমি যা বললাম? ইউথ যারা আছো, স্যার ধন্যবাদ। আরো একটু বলুন, সময় হয়ে গেলেও কোনো অসুবিধা নেই স্যার, আরো একটু বলুন। এটা তো না না ঠিক আছে বলা যায়, মানে মূল ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে সময় তো খুব ভালো নয়, চতুর্দিকে গোটা দুনিয়া দেখছি এই মুহূর্তে, কোনো বায়াসনেস নয়, এই নয় যে রামকৃষ্ণ মিশনকেই, আমরা তো সব রামকৃষ্ণ মিশনে শ্রী রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দের যে ফিলসফি দর্শনকে ফলো করি, আমরা করি, সেই জন্যই আমরা এখানে এসেছি। এই নয় যে আমরা ওইখানে যাতায়াত করি বলেই স্বামীজির মেসেজগুলোকে এখানে বলছি, একেবারেই নয়। ইট ইজ মোস্ট সায়েন্টিফিক অ্যান্ড পৃথিবী যেভাবে এই মুহূর্তে চলছে সেখানে দিস ইজ দ্য ওয়ে টু গেট দ্য সাকসেস। চাকরি বলে কোনো বস্তুই বাজারে হারিয়ে যাচ্ছে, সেইখানে নিজেকে এক্সিস্ট করতে হবে, তাই না? চাকরি, গভর্নমেন্ট জব কমে যাচ্ছে, প্রাইভেট জব ইনসিকিউরিটি, 1000টা লোকের মধ্যে যদি 5টা লোকের চাকরি থাকে, আমি যেন তার মধ্যে থাকি। তো সেই 5 জনের মধ্যে থাকার জন্য নিজেকে প্রচন্ড পোটেনশিয়ালি স্ট্রং হতে হবে। সে পোটেনশিয়ালি স্ট্রং এর জন্য ওইগুলো দরকার, আমাকে মেডিটেট করতে হবে, স্বামীজির বই অনবরত পড়ে যেতে হবে, গোপনে গোপনে পড়তে হবে। পড়লে কি হবে? আমি প্রচুর সাহস পাবো, যুদ্ধক্ষেত্রে লড়ার সাহস পাবো, যুদ্ধক্ষেত্রে লড়ার সাহস পাবো, দেশের প্রতি চোখ দিয়ে জল পড়বে, চিঠিগুলো পড়লে চোখ দিয়ে জল পড়বে, যে আমি কেন নয়। উনি এত বছর আগে এমন ভেবেছেন, আমারও তো কিছু করা উচিত ছিল। সুতরাং পারা যায়, পারা যায়, পারা যায়, ঘটনা, ফ্যাক্ট। সো অল অফ ইউ ট্রাই। সো দের আর ফিউ মোর এরম ধরনের কন্টেন্ট আরো কিছু ডিসকাস করা যেতে পারে পরে যখন সময় হবে। বাট তোমরা যারা ইউথ এখানে আছো, তোমরা তৈরি হও, তোমরা তৈরি হয়ে এরম ভাবে প্রস্তুত হও, যার যে সাবজেক্ট আছে। এবং চতুর্দিকে প্রচুর লোভ ঘুরে বেড়াচ্ছে, যেগুলো আগে ছিল না। মোবাইল ফোন আছে, প্রতি মুহূর্তে টানছে, আরো বিভিন্ন রকম সব সারাউন্ডিংসে ঘুরছে, যেগুলো আগেকার দিনে সেই চ্যালেঞ্জগুলো ছিল না, সেই চ্যালেঞ্জগুলো এখন আছে। সেগুলোকে টপকাতে গেলে আমাকে ব্যারিয়ার হচ্ছে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, এরা আমাকে আটকাবে ওইখান থেকে। তাহলে কি আমি সোশ্যাল মিডিয়া দেখবো না? আমি দেখবো, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ার সাহায্যে তো যোগাযোগ করা যায়, কিন্তু আমাকে ডিসিপ্লিন হতে হবে। দেখবো, প্রতিদিন আধ ঘন্টা দেখবো, এমন একটা নিয়ম বানানো যায়। সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 7টা অব্দি আমি মোবাইল ফোন কেবলমাত্র ধরবো ফর আর্জেন্ট কলস। আমি ব্রাউজার খুলবো না, আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এসব খুলবো না, তাই না? তো সেইভাবে নিজের জীবনকে নিজেকে তৈরি করতে হবে। ভ্যালু এডুকেশন, যে ভ্যালু এডুকেশন এগুলো, এবং তার সঙ্গে নিজেকে গড়তে হবে। ওই যে ছবিটা একটা মানুষ নিজেকে তৈরি করছে, বলছে আমরা হচ্ছে গৃহস্থ মানুষ। এই গৃহস্থ মানুষ একজন নাগরিক হওয়া প্রয়োজন। আমরা গৃহস্থ, নিজের বাড়িটা নিয়ে ভাবছি খালি, বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। মানে এগুলো ইমেন্স পোটেনশিয়াল আমরা অর্জন করব তখনই যখন আমরা একজন ভালো নাগরিক হব। নাগরিক মানে আমার সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। শুধু বাড়িটা কেন, আমার বাড়ির কাছে যে রাস্তাটা, সেটা কি পরিষ্কার আমি রাখি, দেখি। একটি ঘটনা আমি পড়েছিলাম পেপারে, একটি মেয়ে, সে, তোমরা হয়তো পড়েছো, হয়তো আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল 2-3 বছর আগের ঘটনা। সে মেয়েটি
ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি হোল্ডার, তারপরে এমবিএ করেছিল, তারপর একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ও চাকরি করতো। আর অন্ধ্রপ্রদেশের মেয়েটি, এবং ও যেখানে থাকতো সে জায়গাটা খুব অপরিষ্কার জায়গা, মানে খুব নোংরা জায়গা। তো বিভিন্ন লোকজনকে বলেছে, তারা কেউ কিছু করেনি। তো ও করলো কি, শিক্ষিত মেয়ে, ভালো জায়গায় চাকরি করে, ও দুটো বড় বড় ঝাড়ু কিনলো। সে দুটো বড় ঝাড়ু নিয়ে ও যে জায়গাটা থাকতো সে জায়গাটা ও প্রতিদিন ঝাড়ু দিতে শুরু করলো। দুদিন বাদে দেখা গেল পাশের বাড়ি থেকে একজন দাদা দিদি বেরোলো, তারপরে আর একজন দাদা দিদি বেরোলো, তারপর দেখা গেল প্রতি বাড়ি থেকে লোকজন এসে ওর সঙ্গে যোগদান করলো। পরে দেখা গেল ওই জায়গাটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট এরিয়া ইন দা অন্ধ্রপ্রদেশ, এবং ওরা অ্যাওয়ার্ড পেল গভর্নমেন্ট থেকে। তার মানে দেখো, ওই মেয়েটি শুরু করলো বলেই কাজটা হলো। আমরা ভয় করি, সবসময় ভয়, অজানা ভয়, অকারণ ভয়। এ লোকে বলবে, আরে তুই একটা মাস্টার ডিগ্রি হোল্ডার, তুই একটা দামি চাকরি করিস, তুই ঝ্যাঁটা নিয়ে এইসব রাস্তা রাস্তা পরিষ্কার করবি? এসব তোকে শোভা পায় না। তুই একটা কি করছিস, কি কোন পরিবারের ছেলে ভেবে দেখেছিস? না, স্বামীজি বলছে, ইউ আর দ্য ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি। তুমি যেই শুরু করবে, হয়ে যাচ্ছে না, একটা কুকুর যখন দৌড়ে তার পিছনে দেখা যায় 99টা কুকুর দৌড়চ্ছে। 99টা কুকুর কেন দৌড়চ্ছে সে জানে না। প্রথম কুকুরটা জানে সে কি কারণে দৌড়চ্ছে। সে জানে অমুক বাড়িতে খাবার দেওয়া আছে, সেই জন্য সে দৌড়চ্ছে। সো ইউ হ্যাভ টু শো দা পাথ। তা পাথটা পাবো কি করে? তোমায় গভীরভাবে চিন্তা করতে হবে, চিন্তা থেকে আসবে। তুমি বললে, স্যার আমি একটা তেলে ভাজার দোকান খুলতে চাই, কিন্তু আমার তেলে ভাজাটা সম্পূর্ণ অন্যরকম হবে, আমি এই পাড়া যে তেলে ভাজা সেগুলো নয়। তো তুমি চিন্তা করো। এত তো আমরা পাড়ায় সিঙ্গাড়া খাই, তাই না, সমোসা আমরা খেতে ভালোবাসি। এটা একটা ফ্যাক্ট, ঘটনা। একটা কাপল ব্যাঙ্গালোরে কাপল ওরা। তো ওরা একটা সাধারণ আইটি ফার্মে চাকরি করছে, যাতায়াত করছে, এই সমস্ত করছে। এবারে ডিসাইড করলো, আমরা এই চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দিয়ে আমরা একটা ব্যবসা করব। কিসের ব্যবসা করব? সমোসার ব্যবসা, সিঙ্গাড়ার ব্যবসা। বলে সিঙ্গাড়ার ব্যবসা, এটা এত সিঙ্গাড়ার দোকান? বলে না, সে সিঙ্গাড়াটা বেশ অন্য টাইপের সিঙ্গাড়া। কেমন টাইপের সিঙ্গাড়া? আমি খেয়েছি সে সিঙ্গাড়া। দুটো সিঙ্গাড়ার দাম মনে হয় কত, 100 না 120 টাকা নিয়েছিল, ভুলে গেছি আমি। সে সিঙ্গাড়া হবে স্পেশাল কালার, একটা গ্রিন কালারের সিঙ্গাড়া, একটা অরেঞ্জ কালারের সিঙ্গাড়া, তার সঙ্গে চাটনিটা হচ্ছে স্পেশাল প্যাকিং। এবং গোটাটা অ্যাপ দিয়ে কেনা বেচা হবে। এবং ওরা একটা অ্যাপ তৈরি করলো, তার নাম দিল সামোসা সিং। এবং ওরা এই মুহূর্তে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর পুনেতেও মনে হয় দোকান আছে ওদের, সম্ভবত 100 কোটি টাকা না কত কোটি টাকার টার্নওভার। টাকাটা নয়, বুদ্ধিটা, সাহসটা। সুতরাং চিরাচরিত প্রথায় গেলে চলবে না। তাহলে কি এই অঙ্ক লোকে যে পড়তে হলে পড়বো না? না, দিস আ ফান্ডামেন্টাল। তুমি যদি বড় গণিতজ্ঞ হতে চাও, অঙ্ক ডেফিনেটলি পড়তে হবে। আমার একটি বন্ধু, তার কথা বলে অনুষ্ঠান শেষ করি। আমার সে বন্ধু, সে অঙ্কে ক্লাস 8 অব্দি অঙ্কে 18 পেত, 18, 20 চেয়ে কম পেত। সে ছেলেটি 20 আর কিছু তো হচ্ছে না, বাবা মা খুব চিন্তিত, বীতশ্রদ্ধ। তো সেই সময় ওর সঙ্গে পরিচয় হলো পাড়ারই একজন শিক্ষক মহাশয়। সে শিক্ষক মহাশয় ওকে অঙ্কের প্রতি ভালোবাসা জাগালো। অঙ্ক তার আবার ভালোবাসা, বাবা অনেক কিছু বলছেন। ভালো তো লোকে গান ভালোবাসে, কবিতা ভালোবাসে। অঙ্কের প্রতি এমন ভালোবাসা জন্মালো, সে অঙ্কে দিগ্গজ পণ্ডিত হলো। পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্সি কলেজে তো পড়লোই, তারপরে সে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যালে 2টা মাস্টার ডিগ্রি হোল্ডার করলো। বিরাট কোম্পানিতে বড় পজিশনে হোল্ড করছে। কি করে হলো? সুতরাং ভালো না বাসলে
16 ঘন্টা কাজ করতে পারে না। তুমি বলে, আপনি যে বললেন 16 ঘন্টা কাজ করতে, 16 ঘন্টা কাজটা করবো কি করে? 16 ঘন্টা কাজ করতে গেলে তোমাকে ভালোবাসতে হবে সাবজেক্টটাকে। প্রথমে ভালোবাসা আসবে না, চিন্তা করে 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 ভালোবাসা আনতে হবে। That is the way to get the success. And এই গোটা পথে বন্ধু হতে পারেন একজনই, যিনি বন্ধু হয়েছিলেন অন্যান্য বিশ্ব নেতাদের ক্ষেত্রে, তিনিই তোমার ক্ষেত্রে বন্ধু হতে পারেন। That's why you need him. That's why this is the reply why Swami Vivekananda. You got the answer, I guess. ঠিক আছে, কিছু প্রশ্ন তাহলে জিজ্ঞেস করতে পারো। ধন্যবাদ শ্রী সুমিত বন্দ্যোপাধ্যায় মহাশয়কে তার এত সুন্দর বক্তব্য রাখার জন্য, এবং এই যে আমাদের জীবন গঠনের জন্য লজিক্যাল অ্যাপ্রোচ তিনি আমাদের সামনে রাখলেন। আশা করি আমাদের যে যুবপিঢ়ি আছে তারা তাদের নিজেদের জীবনে পালন করবে। ঠাকুরমার কাছে প্রার্থনা এটাই। এবার আমরা আমাদের অন্তিম পর্বে চলে এসেছি। এই পর্বে আলোচ্য বিষয় প্রসঙ্গে কারোর প্রশ্ন থাকলে আপনারা মোবাইল আনমিউট করে সরাসরি প্রশ্ন করতে পারেন। ওই প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে একটু জানিয়ে রাখি আমাদের এই গ্রুপের কার্যপ্রণালী সম্পর্কে। স্বামী বিবেকানন্দের আদর্শে সুন্দরতর জীবন গঠনের লক্ষ্যে আমরা প্রাত্যহিক দিনচর্চা অনুশীলন করে থাকি। সকাল 5:15 থেকে, যেখানে রাজযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয় দৈনন্দিন জীবনে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় সান্ধ্যকালীন প্রার্থনা হয়ে থাকে সন্ধ্যা 6:15 থেকে। সাপ্তাহিক ও দ্বিসাপ্তাহিক কর্মসূচির মধ্যে থাকে পাঠচক্র, হিন্দি শিক্ষার ক্লাস, সঙ্গীত শিক্ষার ক্লাস, দৈনন্দিন জীবনে শ্রীমদ ভাগবত গীতার ক্লাস এবং বিবেক জ্যোতির মতো অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন সেবা কার্যে যেমন বস্ত্রদান, কম্বল বিতরণ প্রভৃতি কার্যাবলীর মাধ্যমে মানুষের অন্তরে অধিষ্ঠিত দেবতার পূজা করা হয়ে থাকে। অনুরূপভাবে মায়েদের মধ্যে এই কাজ করে চলেছে শারদায় নারী জাগরণ সংগঠনের মায়েরা। উপস্থিত শ্রোতৃমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা যারা আমাদের সাথে এই জীবন গঠনের লক্ষ্যে যুক্ত হতে চান তারা তাদের ফোন নাম্বার চ্যাট বক্সে দিয়ে দেবেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে নেব। এখন কারোর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন আছে একটা। নমস্কার। আমি বলতে চাইছি যে স্বামীজি বলতেন যে আত্মবিশ্বাস না থাকলে কিছু হবে না। আর আমাদের কি হয়েছে, আমাদের ফোকাসটা এখন চারিদিকে, মিডিয়া, নিউজ পেপার সমস্ততে ভর্তি। তো আমরা কি করে ফোকাসটা নিজের দিকে টার্ন করব, এটাই আমার প্রশ্ন। ফোকাস, স্বামীজি বলছেন যেটাতে তুমি সাফল্য পেতে চাও সেই সাফল্যটাতে এটা মনোসংযোগ দিয়েই করতে হবে। কনফিডেন্স যে বাড়াতে হবে। একটা তো সমস্যার মুখোমুখি, কেউ যদি অঙ্ক করতে না ভালোবাসে, অঙ্ককে যদি এবার অঙ্ক দিয়েই যদি তাকে এগোতে হয় তাহলে বারবার সেই পথেই বারবার। কেউ যদি পাবলিক স্পিকিং ভয় করে, পাবলিক স্পিকিং এ আত্মবিশ্বাস বাড়ানোর জন্য তাকে সেটা বারবার প্র্যাকটিস করতে হবে। এবং সে প্র্যাকটিস তো সবসময় তো বাইরে করার প্রয়োজন নেই, সে নিজে গোপনে প্র্যাকটিস করবে। ঠিক তেমন ভাবেই তো আত্মবিশ্বাস বাড়ানোর একটাই পথ হচ্ছে সেই জিনিসটা বারবার প্র্যাকটিস করা। করতে 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 সে মনে সাহস পাবে। এবং সে, স্বামীজি নিজের লেখাও আছে তো, উনি যখন 1893-তে যখন উনি স্পিচ দিচ্ছেন, বলে আমার হাত পা কাঁপছে, আমি কখনো এরম ভাবে স্পিচ দিইনি কখনো। এত বড় বিরাট অডিয়েন্স, সেখানে সব শিক্ষিত সম্প্রদায় বসে আছে। তারপর তিনিই হলেন আপনার বিশ্বের শ্রেষ্ঠ অন্যতম বক্তা, তাই না? তো দ্য ওয়ে হচ্ছে বারবার সেটাকে আপনার বারবার করা, যাতে সেটা করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এবং তার জন্য কিছু বাড়িতে প্র্যাকটিসেরও প্রয়োজন আছে। সেটা করতে করতে আত্মবিশ্বাস অবশ্যই আসবে। এবং
যে কোনো পজিটিভ, অলওয়েজ দ্য পজিটিভ, এবং আত্মবিশ্বাস আরো আসে পাওয়ার যে জন্মায়, সেগুলো কিছু ফ্যাক্টরও কাজ করে। যেমন মনে করুন, কথা যদি কম বলি, এক্স্যাক্টলি। কথা কম বলা, তারপরে নেগেটিভ টক, এক্স্যাক্টলি। নেগেটিভ থিঙ্কিং। এবার Exactly. আপনি হয়তো মনে বাইরের লোককে দেখাচ্ছেন হয়তো যে না আমি নেগেটিভ টক করি না, কিন্তু মনে মনে হয়তো কারোর প্রতি দুষছেন, কিন্তু আপনি বাইরেও প্রকাশ করছেন না, আবার ভেতরে তো আপনি সেই সাধু সত্তাটা রাখার চেষ্টা করছেন। হয়তো মনে করুন কারোর উপর আপনি চটে আছেন, হ্যাঁ, যে আপনি ভদ্রতাবশত মুখে কিছু বলছেন না, কিন্তু ভেতরেও আপনি তাকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক আছে বলেছি, ইটস ওকে। তো এগুলোর মাধ্যমে না আমরা মনের শক্তি বাড়াতে, আমি দেখেছি এটা লক্ষ্য করে, যখন আমরা প্রয়োজন ছাড়া, তার মানে কি গল্প করবো না, অবশ্যই বলো যে স্বামী, আজকেই পড়ছিলাম স্বামীজি তার গুরু ভাইদের সঙ্গে খুব কৌতুক, বিভিন্ন রঙ্গ রসিকতা, মানে যে গল্পগুলো বাইরে বলা যাবে না, অনেক এরকম গল্প করতেন। তো সেটা করতেন, কিন্তু ওনার যখন সাধন ক্ষেত্র, তখন সেটা নিজের জায়গা, সেখানে কোনো ননসেন্স টক, কথা কম বলা, তারপরে আরো আছে যেমন মনে করুন অন্যের জন্য ভালো চাওয়া, এগুলো যদি করা যায় তখন কনফিডেন্স বাড়ে। নিশ্চয়ই, খুব উপকৃত হলাম, ধন্যবাদ দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ। নমস্কার। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন প্লিজ। রবি ঠাকুর বলেছেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। আপনার কাছে আমাদের, আপনি নবীন নন আর কাঁচাও নন, আপনার কাছে আমার প্রশ্ন, এই আদমরা মানুষদের ঘা মেরে বাঁচানোর জন্য আপনাকে আমরা পাবো কি প্রতি মাসে অন্তত একবার? নিশ্চয়ই, তো স্বামীজির আলোচনা তো খুবই ভালো, বলবেন নিশ্চয়ই আসা যাবে। অনেক অনেক শুভেচ্ছা। আমি অন্তর থেকে বলছি, আপ্লুত হয়েছে, সবাই আপ্লুত হয়েছে, আমার অন্তর ভরে গেছে। কিন্তু ওই আপনাকে পাওয়ার জন্য একটু আমাদের এই সংগঠনে মাসে একবার করে অন্তত যতটুকু সময় আপনি বাদ করতে পারবেন, তাতে আমরা উপকৃত হব। না না নিশ্চয়ই, আবেদন প্রার্থনা সব রইল। প্রণাম নেবেন, ভালো থাকবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। স্যার নমস্কার, প্রণাম নেবেন স্যার। আমি আমার কয়েকটা কথা আছে, কয়েকটা কথা বলতে, প্রথম কথা বলছি, এই ঠাকুরমার স্বামীজির ভাবধারাগুলো পাঠ্যপুস্তকে তো অতি অবশ্যই দেওয়া উচিত। এটা কেন মানে চেষ্টা করছে না, 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ঠাকুর বলেছেন যত মত তত পথ। তো ভগবানকে পাওয়ার জন্য বিভিন্ন রকমের সংস্থা এসে গেছে, যেমন হচ্ছে মায়াপুর নবদ্বীপে যে গৌরাঙ্গের ভাবধারা, বা এই যে এখন অনুকূল ঠাকুরের ভাবধারা, বিভিন্ন রকমের ঠাকুরের ভাবধারা। কিন্তু যাই হোক, তারা তার করছে করুক, কিন্তু আমাদের যে মঠে, আমাদের যে এই রামকৃষ্ণ মঠের ভাবধারাকে তারা ঘৃণা করে কিছু কিছু, যেমন নবদ্বীপে যে গৌড়ীয় মঠে যে যারা সন্ন্যাস, একবারে আমাদের বাড়ির কাছে ছিলেন, ওনারা বলছেন যে এই মঠে তো ওরা মাছ মাংস খায়, ওরা কি মঠে চালায়, ওরা কি সন্ন্যাস। তখন আমি খুব রেগে গেছিলাম যে কি বলছেন আপনারা। হ্যাঁ, মাছ মাংসটা কেন খেতে বলেছেন স্বামীজি আপনি জানেন? যে এটা হচ্ছে 3টে H এর প্রয়োজন, যার জন্য তো খাচ্ছে বিভিন্ন ভাবে। তর্ক বিতর্ক, প্রচুর তর্ক বিতর্ক লেগে গেল যে ওদেরকে সামলানো যাচ্ছে কি করে। এই যে আমাদের ধরুন, আমরা যে মানে কি বলবো, যে আমরা এই ঠাকুরমার স্বামীজি ভাবধারায় যতই এগোতে চাচ্ছি, এই পারিপার্শ্বিক এত অসভ্য মানে পরিবেশ, যে এটা আমাদেরকে এগোতে দিচ্ছে না স্যার। তো এর থেকে কি করে আমরা প্রথম হচ্ছে সেটা বঙ্কিমচন্দ্রের লাইন আছে না, তুমি অধম হলে আমি উত্তম না হইব কেন। ফার্স্ট অফ অল আমি নিরপেক্ষভাবে বলছি, কোনো বায়াসনেস নয়, কিছুই নয়। রামকৃষ্ণ মিশন is the most scientific and most modern also for building the life. এসব কোনো হিংসা সব সময় কোথাও, সব কাকে হিংসা করবো তার সময় কোথাও। এই যে যাদের কথা বললেন, যারা এইসব বৈষ্ণব এরা সব জানে কিছু? এদের মানে কোনো বিশ্বে প্রেজেন্স,
একটা মানুষ তৈরি করা, কটা মানুষ তৈরি করেছে? মানে আমি কাউকে নিন্দে করে বলছি না, কোনো নিন্দে প্রশ্ন আসছে না। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, জীবনে শান্তি পাবো কি, ইটস এ টপিক। হাউ টু গেট দ্য মেন্টাল পিস, ওরা বলতে পারবে? ওরা বলতে পারবে আমি সেটা বলছি না, হয়তো বলতে পারে, হয়তো আমার চিন্তা করা নেই। রামকৃষ্ণ মিশন বলছে তুমি কাউকে পরিবর্তন করার চেষ্টা করো না, তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমাকে দেখে তোমার চতুর্দিকে যে লোকগুলো আছে তারা অটোমেটিক্যালি পরিবর্তন, ওই লোকগুলো আপনাকে থেকে পরিবর্তন হবেই আপনার যখন লাইফস্টাইল ওরা দেখবে। আপনি ক্ষমা করে যান। আর ওই মাছ মাংস কি সমস্ত বললেন না, এগুলো এগুলো বুঝবে কেমন করে যে কর্মযোগ? হ্যাঁ, মাছ মাংসের সঙ্গে কোনো বলছে মানুষকে নিঃস্বার্থ সেবা করো, আরে লোকটা মাছ খাচ্ছে না মাংস খাচ্ছে, কি যায় আসে? তাই না? ঠিক। মাছ খাচ্ছে না, মাংস খাচ্ছে না, বেলবট স্প্যান্ড করছে না, অমিতাভ বচ্চনের মতন চুল আছে, কিছু যায় আসে না। লোকটা নিঃস্বার্থভাবে সেবা করছে কিনা সেটাই প্রধান। এপিজে আব্দুল কালাম, উনি তো মুসলিম পরিবারের, ওনার পরিবারে মানে অনেক কম বয়স থেকে গীতা পড়া হতো। সেরাম পরিবার বুঝুন, একটা মুসলিম পরিবারে গীতা পড়া হচ্ছে ক্লাস 7 থেকে, এবং ওনার বাবা সেরাম মানুষ ছিলেন। রামেশ্বরমে মন্দিরে যে প্রধান পুরোহিত, তার সঙ্গে ওনার বাবার খুব হার্দিক সম্পর্ক, এবং অত দরিদ্র হওয়া সত্ত্বেও মানে রামেশ্বরম গ্রামের সমস্ত মানুষ মানে শ্রদ্ধা করত। এগুলো হচ্ছে কি বলতো, আপনি যখন এগোবেন না, মানে এসব ছুটকে ছাটকে লোক বিভিন্ন কমেন্ট করবে, ওগুলো ইগনোর করে যাবেন, জাস্ট ইগনোর, ওগুলো পাত্তা দেবেন না, ঠিক তাই, একবারে জি না তো, পাত্তা দেবেন। ঠিক তাই। ওগুলো অনেকে বলে, ওগুলো অনেকে বলে, হ্যাঁ, ওরা খালি হ্যাঁ ওই আর কি। আর প্রথম প্রশ্নটাও যে পাঠ্যপুস্তকে দিলে ছোট ছোট ছেলেরা খুব ভালো হতো, এটা বিষয় কি একটুকু মানে ভাবে এগোনো যাবে কিনা? না, পাঠ্যপুস্তক এটা হ্যাঁ পাঠ্যপুস্তকে থাকা উচিত। এবার যেমন আমি শুনলাম নাকি সিবিএসসি তে এখন নাকি ভ্যালু এডুকেশন ইনক্লুড করছে, ভ্যালু এডুকেশন বলে ব্যাপার একটা আসছে, সেটা ইনক্লুড করছে। তো এর মধ্যে অনেক পলিটিক্যাল ব্যাপারও আছে, মানে আপনার স্বামী বিবেকানন্দকে যদি সেইভাবে বলা হয় তাহলে তো অনেক রকম প্রবলেম হতে পারে। যেমন মনে করুন, আমি রিসেন্ট শুনলাম এটা, আমি একটা মা দুর্গার উপর একটা কাজ করছিলাম, মানে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দের দুর্গা পূজা, এটা হচ্ছে টপিক। তো সেটা যখন আমি পড়ছিলাম, একটা জায়গায় রেকর্ডিং করছিলাম, সেই সময় একজন ভদ্রলোক এসেছিলেন, উনি সিবিএসসি তে পড়ান, দিয়ে বললেন আপনি একটা লাইন বললেন সেটা কিন্তু আমার ওখানে নেই। আমি কি বলছে, আপনি বললেন একটা মুসলমান মাঝির মেয়েকে স্বামী বিবেকানন্দ কুমারী হিসেবে প্রথম পূজা করেছিল। তো এই যে লাইনটা আপনি বললেন, এই লাইনটা সিবিএসসি বইয়ের মধ্যে নেই। এবার সিবিএসসি দেখুন আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট গোটা ঘটনাটা দিয়েছে, যেহেতু একটা মুসলমান মাঝির মেয়েকে পুজো করেছে, যেহেতু মাঝিটা হচ্ছে মুসলমান, সেটা কোনো কারণে হয়তো বাদ দিয়ে দিয়েছে ওই লাইনটা, যাতে প্রকাশ পায় স্বামী বিবেকানন্দ কেবলমাত্র হিন্দুদেরই। স্বামী বিবেকানন্দ 1893 শিকাগোতে হিন্দু ধর্মের প্রচারই করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেবের বাণী হচ্ছে ধর্মকে ইউনিভার্সালি অ্যাকসেপ্ট করার। উনি বলেছেন সমস্ত ধর্ম হচ্ছে সমান, তাই না? সুতরাং এটা কোনো কনসাসলি এসব ব্যাপার ট্যাপার আছে, কিন্তু পথ হচ্ছে একটাই, আমার নিজের যে অভিজ্ঞতা, এটা ছাড়া কোনো পথ নেই। মায়ের থ্রু দিয়ে অনন্ত শান্তি পাবেন, ঠাকুরের থ্রু দিয়ে জীবন গঠন করতে পারবেন, আর স্বামীজির মেসেজের থ্রু দিয়ে বড় লিডার হতে পারবেন মনের জোর রাখার জন্য। স্যার, হ্যাঁ বলো। বলছিলাম
খুব ভালো লাগলো এটা যেটা লাস্ট যেটা বললেন। আসলে আমি পড়াশোনা করছি, তো এই নলেজ স্বামী বিবেকানন্দের যা বার্তা দিয়ে গেছেন এইটাকে কনসিস্টেন্সি ধরে রেখে কি করে এগিয়ে যাওয়া যাবে? মানে আমরা আজকে শুনলাম, একদিন দুদিন পড়লাম, তারপর একেবারেই সেটাকে যে তাই, এইটাই তো। একেবারেই তাই। ওই জন্য ঠিক, গুড কোয়েশ্চেন। এটার জন্য প্রতিদিন প্রতিদিন ওকে ধরে রাখতে হবে। যেমন একটা মনে করো প্রদীপের আলোকে তুমি বাঁচিয়ে রেখেছো, একটা ঝড়ের রাতে তুমি একটা প্রদীপ জ্বালিয়ে বেরিয়েছো, তোমায় যেতে হবে কোথাও, ঝড়ের হাওয়াতে প্রদীপটা নিভে যাচ্ছে বারবার, সুতরাং তোমাকে সেই যত্ন করে তোমার সেই প্রতিজ্ঞাকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখলে কে লাভবান হবে? অনলি ইউ, একমাত্র তুমি। এই তোমার নিজের জীবনকে সুন্দর করার জন্য তোমাকে এই প্রতিজ্ঞাগুলো বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? বিভিন্ন সাহায্য নিতে হবে। সাহায্যগুলো কি আছে? নোটবুক ইউজ করো, নোটবুকে লিখে রেখে দাও 1 2 3 4 5। অ্যালার্ট ইউজ করো, অ্যালার্ম ইউজ করো, তোমার হাতে যে স্মার্টফোনটা আছে সেটাকে ব্যবহার করো। সেখানে প্রতিদিন 5-6টা অ্যালার্ম সেট করে রাখো। একটা অ্যালার্ম মনে করো এরম সেট করে রাখো, ওয়েক আপ অ্যাট 4:30 মর্নিং, আর্লি মর্নিং। দ্বিতীয় অ্যালার্টটা হচ্ছে মনে করো সন্ধ্যে 7টার সময় দাও, ডোন্ট ইউজ দ্য সোশ্যাল মিডিয়া আফটার 7 PM। এরম বিভিন্ন অ্যালার্ম ইউজ করো, খাতা ইউজ করো, যাতে তোমার কনসাসনেস থাকে, অ্যালার্ট থাকে, তুমি সচেতন হও। তুমি এখন অন্ধ আছো, আমিও অন্ধ, তাই না? তোমার এই অন্ধ অবস্থা থেকে তুমি যাতে ফিরে আসতে পারো তোমার ট্র্যাকের মধ্যে, যেদিন তুমি ফিরে আসবে সেদিন তুমি হাঁটতে পারবে। আদারওয়াইজ চতুর্দিকে টানাটানি করছে তোমাকে নিয়ে, এই আয় না রে, খাবি না, কি এত পড়াশোনা করছি, কি এত এসব, ওটা বুড়ো বয়সে পড়ে, ছাড়। স্বামী বিবেকানন্দ, কি এত বাড়িতে এসব পড়িস বলতো? চল শাহরুখ খানের একটা সিনেমা দেখে আসি। তাহলে কি শাহরুখ খানের সিনেমা দেখবো না? না না, দেখবো না কেন? ঠিক আছে, ওটা একটা উনি উনি খেটে খুটে করেছেন, ঠিক আছে, দেখে আসি। কিন্তু আমার যে মেন কাজ, আমার মেন কাজ কি, এবং আমি ফ্রেমওয়ার্কটা দেখালাম, ওটা অনেক চিন্তা করে করেছি আমি। যারা দামি চাকরি, স্লাইডটা স্যার দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে। যারা চাকরি করে, দামি চাকরি করে যারা, আর যারা বড় নেতা হয়, বড় নেতা তার অনেক দাম বেশি। চাকরি তো সবাই করছে, কে করে না? আমিও চাকরি করেছি। আমি আর এপিজে আব্দুল কালাম কি একই ব্যক্তি? একই তো নয়, একই তো নয়। এক নয়। সেই চোখ খান খোলা যদি, যারা আজকে এখানে আছো তাদের মধ্যে যদি তোমরা এটাকে জাগিয়ে রাখতো, দ্যাট উইল বি দ্য ক্রেডিট অফ ইয়ং সোলজার্স অফ স্বামীজি, এই গ্রুপের। যদি জাগিয়ে রাখতে পারো, এটা নট ইজি। সুতরাং সে একটা সিনেমা ছিল না কোনি বলে, কোনি, ফাইট ফাইট ফাইট, ঠিক তেমনই প্রতিদিন প্রচুর তোমাকে ডিমোটিভ, এই তোর দ্বারা হবে না রে, তুই চেষ্টা করিস না, ঠিক আছে, গভর্নমেন্টে 2-1টা পরীক্ষা টরীক্ষা দে, দেখ যা হয় হবে। বুঝতেই পারছিস তো, পেপারে দেখে এরকম বিভিন্ন ডিমোটিভেশনাল টক আসবে, প্রচুর বিফলতা আসবে, বাড়ির অনেক ব্যর্থতা আসবে। হ্যাঁ, তার মধ্যে তোমার ঠান্ডা মাথায় টানেলের মধ্যে দিয়ে এগোতে হবে। বিকজ তোমার সত্য হচ্ছে কেমন ভাবে, সিস্টার নিবেদিতা কি খুব সহজ ছিল? সেই সময় একজন বিদেশি এসে তাকে কেউ স্বীকার করছে না, খুব কঠিন পথ, খুব কঠিন। কিন্তু একদিন তুমি হাসবে। সঙ্গে একটা তুমি নোটবুক ইউজ করো, স্মার্টফোনটাকে ব্যবহার করো বিভিন্ন অ্যালার্ম বা অ্যালার্টের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইউ ক্যান কানেক্ট মি অলসো। স্যার কানেক্ট কিভাবে করা যাবে? আইএসআই ক্যালকাটা গিয়ে দেখা করা যাবে? আইএসআই ক্যালকাটা আমি পড়াশোনা করেছিলাম, ও এখন আচ্ছা। আমি পুরোপুরি এই কাজে, তোমাদের মতন ইউথদের জন্য আমি কাজ করি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আইএসআই ক্যালকাটা আমার প্রথম জীবনে পড়াশোনা করেছিলাম, তারপরে বিভিন্ন গোটা পৃথিবীতে চাকরি বাকরির জন্য যেতে হয়েছিল, এই আর কি। আচ্ছা আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করা যাবে, ঠিক আছে? হ্যাঁ, ফোন ফোন করো না, ফোনে তো
অসুবিধা তো হোয়াটসঅ্যাপে বা এইখানে এই এনাদের থ্রু দিয়েই আমাকে যোগাযোগ করো, ইয়াং সোলজার্স অফ স্বামীজি। সুবীর বাবু আমার নাম্বার জানেন, জিজ্ঞেস করো। আচ্ছা, ফ্লাইটটা তাহলে কি ওখানেই থেকে পেয়ে যাবো না? হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি ওনাকে দিয়ে দেবো, উনি তোমাদের দিয়ে দেবেন। আমাদের রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং পেয়ে যাবে, রেকর্ডিং গ্রুপে দেয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের যুব সৈনিক শ্রদ্ধেয় শ্রী সুবীর কুমার দাস মহাশয়। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দিয়ে ছোট করব না। নমস্কার। আজকে নমস্কার, আপনার এত সুন্দর প্রাঞ্জল এবং সাবলীল ভাষায় আমাদের উদ্বুদ্ধ করার জন্য আপনি যেরকম পরিশ্রম করে এই স্লাইড ফ্লাইড বানিয়ে এত সুন্দর করে দেখিয়েছেন, এটা ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না। আর আপনি এই নিঃস্বার্থভাবে এই স্বামীজির কাজের জন্য লেগে আছেন, এতে আপনার কৃতিত্ব আমি খুব একটা বেশি দেখছি না। এতে পুরো কৃতিত্বই কিন্তু আমাদের ত্রিদয়ের। কারণ তাকে আপনাকে এইভাবে যন্ত্র হিসেবে ব্যবহার করেছেন আমাদের জন্য এনে। আমাদের মঙ্গলবাবু অনুরোধ করলেন যেন আমরা প্রতি মাসে অন্তত একবার করে যদি আপনার পাই, তাহলে অনেক ছোট ছোট ছেলেরা আছে যারা তাদের জীবনকে এই যে আপনি এই সেই চাক দে ইন্ডিয়া বা ফাইট 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 কোনির, তাতে আমাদের খানিকটা এগিয়ে দিতে পারবেন। তো আপনাকে শুধু কৃতজ্ঞতাই জানাই, ধন্যবাদ জানাবো না। আর যারা এই অনুষ্ঠানের নেপথ্যে রয়েছেন তাদেরও ধন্যবাদ জানাই, আমাদের ফণীবাবুকে, মানসদাকে এবং আরো যারা আছেন। প্রার্থনা প্রথমে শান্তি মন্ত্রের জন্য পিনাকি ভাইকে এবং সবশেষে অভয় বাবুকে, যিনি সমাপ্তি সঙ্গীত গাইবেন। এছাড়া যাদের না হলে এই অনুষ্ঠানটাই হতো না, সেটা হচ্ছেন আমাদের শ্রোতারা। সারদাই নারী জাগরণ মায়েদের একটা মঞ্চ আছে, তাদেরও সদস্য যারা জয়েন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তো আপনাকে একটাই অনুরোধ, আবার আসবেন স্যার। নিশ্চয়ই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সুবিধাকেও ধন্যবাদ। সুবিধার জন্য আমরা এই ভগবান রূপেই মানে একদম মানুষটাকে পেয়ে গেলাম। ধন্যবাদ। নিশ্চয়ই সুবীরবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনাদের সবাইকেও ধন্যবাদ, রাখছি। ধন্যবাদ। এখন আর একটু এক মিনিট আমরা আপনাকে থাকতে বলবো। নিশ্চয়ই। হ্যাঁ, এখন আমরা সমাপ্তি সঙ্গীত ও জয়দান শুনে নেব যুব সৈনিক শ্রদ্ধেয় শ্রী অভয় কুমার দে মহাশয়ের কাছ থেকে। নমস্কার স্যার, দিব্যতরীর পাদপদ্মে প্রণাম নিবেদন করে আজকে আমি সমাপ্তি সঙ্গীত নিবেদন করছি। আপনার দ্বারা দেখানো স্লাইডে যেই বিভূতিদের আমরা দেখলাম, ওনারা সবাই এক একজন আমাদের আদর্শ। এই বিষয়ে আমার বিশেষ বলবার সক্ষমতা নেই। আমি গানের রূপে যা লিখেছেন স্বামী চন্ডিকানন্দ, ওই বিষয়ে বলছি। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র। এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি মহাপবিত্র। এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর
কোথা যাবে আর, মহা উপচারে ত্যাগ সেবার, মহা উপচারে ত্যাগ সেবার, করো করো তার আরাধনা, মহা উপচারে ত্যাগ সেবার, করো করো তার আরাধনা, ভুলিও না তুমি ভুলিও না, আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি ভুলিও না। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল দেবতা আমার এরা সবাই, উচ্চ কণ্ঠে বলো বলো তুমি, ভারত সন্তান আমার ভাই, মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল দেবতা আমার এরা সবাই, প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা ও গৌমানাথ, প্রাণপণে তুমি বলো দিন রাত, ও মা জগদম্বা ও মা উমানাথ, মানুষ করিয়া দাও গো আমায়, মানুষ করিয়া দাও গো আমায়, আর কিছু আমি চাইব না, মানুষ করিয়া দাও গো আমায়, আর আমি কিছু চাইব না, আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র, ভুলিও না তুমি মহাপবিত্র, এই ভারতের ধূলিকণা, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি ভুলিও না। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा कल्याणेश्वरी सरस्वती माई की जय, जय ठाकुर, जय मा, जय स्वामीजी, সবার মঙ্গল করো ঠাকুর, আমরা যেন স্যারের বলা দ্বারা আদর্শে চলতে পারি। ইয়ং সোলজার্স অফ স্বামীজি আয়োজিত তত্ত্বমসী অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সবাই যুক্ত থাকার জন্যে আর একবার ধন্যবাদ জ্ঞাপন করি সবাইকে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠাকুর সবার মঙ্গল করুন। জয় মা।